বাংলা দ্বিতীয় পত্র হচ্ছে গিয়ে সমাস এক। সমাস সমাস শব্দটার অর্থ হচ্ছে সংক্ষেপণ। এখন সংক্ষেপণ মানে কি? যখন কোনো একটা বড় জিনিসকে আমরা ছোট করে ফেলি সেটাই তো সংক্ষেপণ। আরেকটা আছে সংক্ষেপণ, মিলন বা একপদীকরণ। একপদীকরণ পদ তো আমরা বুঝি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হচ্ছে গিয়ে কি পদ। তার মানে সেখানে যদি একটা হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো এক পদ। তাহলে সমাস মানে হচ্ছে কোনো বাক্যকে যদি আমরা সংক্ষেপ করে ফেলি, দুইটা শব্দকে বা কতগুলো শব্দের মিলন ঘটায় একটা পদ করি, যেটাকে আমরা একপদীকরণ বলি। তাহলে সমাস অর্থ কি বলো? সংক্ষেপণ, মিলন বা একপদীকরণ। তোমাদের পরীক্ষায় আসবে যে সমাস বলতে কি বুঝো, যে নিচের অপশনের মধ্যে থাকবে সেখানে বেশিরভাগ সময় আসে এটা যে একপদীকরণটা। তাহলে সমাস মানে কি বলো? একপদীকরণ। সংক্ষেপণ, মিলন বা একপদীকরণ। তাহলে সমাসের উদ্দেশ্য, এই যে যেটা সমাসের অর্থ এটাই মূলত সমাসের উদ্দেশ্য। তাহলে সমাসের উদ্দেশ্য হবে গিয়ে কি? একাধিক পদকে একপদীকরণ। এখন একাধিক পদ, ধরো দেশের সেবা, এটাকে আমরা যখন একপদীকরণ করব লিখবো কি দেশ সেবা। তার মানে দেশ সেবা শব্দ দ্বারা আমরা কি বুঝি? দেশের সেবাকে বুঝি। তাহলে দেখো এখানে দুইটা পদ ছিল, দুইটা পদ থেকে আমরা একটা পদ করছি দেশের সেবা, দেশ সেবা। এই যে একাধিক পদকে একপদীকরণ, একাধিক পদকে একপদীকরণ করাই হচ্ছে সমাসের উদ্দেশ্য। এর মাধ্যমে কি হয়? নতুন শব্দ। সমাসের মাধ্যমে কি গঠিত হয়? নতুন শব্দ গঠিত হয়। এই যে এটা দেশ সেবা, এটা হচ্ছে গিয়ে দেশের সেবার দ্বারা গঠিত নতুন শব্দ। তাহলে এখানে সমাস অর্থটার মধ্যে এই যে একপদীকরণ, আর হচ্ছে গিয়ে সমাস, সমাসের মাধ্যমে কি গঠিত হয়? নতুন শব্দ গঠিত হয়। তবে এখানে এই যে একাধিক পদ, একাধিক পদ কিন্তু অর্থ সম্বন্ধ হইতে হবে, মানে অর্থযুক্ত, একটার সাথে আরেকটা রিলেটেড হইতে হবে। তাহলে একাধিক পদ কেমন হইতে হবে? অর্থ সম্বন্ধ, অর্থ সম্বন্ধ হইতে হবে, তাইলে হচ্ছে কি সেটাকে একপদীকরণ করলে সমাস হবে। আচ্ছা, তাহলে সমাস কি, সমাসের উদ্দেশ্য কি বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, সমাস এই শব্দটা মূলত একটা সংস্কৃত শব্দ। এটা যেহেতু সমাসটা সংস্কৃত শব্দ, এ কারণে এই সমাসের রীতিটা বলা হয়ে থাকে যে সংস্কৃত রীতি থেকে বাংলা ভাষায় আসছে। তাহলে সমাস আসছে কোন রীতি থেকে? সংস্কৃত রীতি থেকে। হ্যাঁ, সংস্কৃত রীতি থেকে সমাস শব্দটা আমাদের বাংলা ভাষায় আসছে। তাহলে এখান থেকে কয়েকটা জিনিস মনে রাখবো। সমাস, এই যে একপদীকরণ, সমাস অর্থ কি, সমাসের উদ্দেশ্য, এই যে নতুন শব্দ গঠন, কেমন শব্দ হইতে হবে, অর্থ সম্বন্ধ যুক্ত। আর সমাস আসছে কোথা থেকে? সংস্কৃত রীতি থেকে বাংলা ভাষায় আসছে। আচ্ছা, এই কটুক কি বুঝতে পারছো? সমাস কি, সমাসের উদ্দেশ্য এবং কোথা থেকে আসছে? জি ম্যাম।
বিলাত থেকে ফেরত, এটাকে যখন আমরা সমাসবদ্ধ শব্দ গঠন করব তাহলে হবে কি বিলাত ফেরত। আবার বাক্যের মতো করে একটা পদ, এই একটা পদ, আর এই আরেকটা পদ। থেকে আমরা একাধিক পদ প্রত্যেকটা, এই প্রত্যেকটা পদকে বলা হয় সমস্যমান পদ। বিলাত থেকে ফেরত, তার মানে এখানে সমস্যমান পদ আছে কয়টা? বলো, কেউ একজন বলো যে এখানে সমস্যমান পদ কয়টা আছে? তিনটা। তিনটা। বিলাত থেকে ফেরত, এখানে বিলাত এটাকে বলা হয় পূর্বপদ, আর এখানে ফেরত এটাকে বলা হয় পরপদ। পরপদের আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি উত্তরপদ। এই যে বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, তাহলে আমরা এই যে বিলাতটাকে বলবো কি কি পূর্বপদ, আর এই ফেরতটাকে বলবো কি পরপদ বা উত্তরপদ। তাহলে এই তিনটা নাম কি বুঝতে পারছো? সমস্যমান পদ, পূর্বপদ, পরপদ বা উত্তরপদ। আর যেটা আমরা এই পদ ম্যাম, থেকে এক প্রতিকরণ করে পাইছি সেটার নাম হবে সমস্ত পদ। দেখো, সমস্ত কথার মধ্যে কিন্তু পুরাটা, যে পুরা বাক্যে আমরা যেটাকে এক পদ করছি পুরাটা আছে। সমস্ত মানে কি পুরাটাই তো না? তাইলে সমস্ত পদ হবে কি কি সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদটাকে আমরা বলবো সমস্ত পদ। আচ্ছা, তাহলে এই নামগুলো একটু দেখো তো তোমরা, পূর্ব পদ কোনটা, পর পদ কোনটা, উত্তর পদ, সমস্যমান পদ, আর হচ্ছে কি সমস্ত পদ। তোমরা কি ক্লিয়ার হয়েছে এটা? জি ম্যাম। জি ম্যাম। শোনা যাচ্ছে? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা দেখো, এই যে বিলাত ফেরত শব্দটাকে আমরা এই দিক থেকে যখন বলবো তখন বলবো কি বিলাত থেকে ফেরত। তার মানে এই এক পদ শব্দটাকে আমরা বিলাত থেকে ফেরত দিয়ে ব্যাখ্যা করতেছি না? তাহলে দেখো, যেই বাক্য দিয়ে আমরা এই সমাসবদ্ধ শব্দটাকে বা পদটাকে ব্যাখ্যা করতেছি সেই বাক্যটাকে আমরা কি বলতেছি? সমাস বাক্য বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে কয়টা নাম এখানে দেখো, সমাস বাক্য, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য, তিনটা নাম এখানে। তাহলে তোমাদের যদি বলা হয় যে ব্যাস বাক্য কোনটা, কিভাবে মনে রাখবা বলো? বাক্য বলতেছে, বাক্য দিয়ে মনে রাখবা, কিন্তু এটা কিন্তু একটা বাক্য। বাক্য মানে কি কতগুলো পদ একসাথে বসে একটা অর্থ প্রকাশ করবে। বিলাত ফেরত এটা একটা শব্দ, আর এটাকে ব্যাখ্যা করার জন্য আমরা যে বাক্যটা লিখছি সেটাই হচ্ছে সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তোমাদের এই কতটুকুতে কারোর কোনো সমস্যা আছে কিনা বলো?
ম্যাম আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা দেখো, এখানে আমি প্রথমে বলছি কি, ধরো বিলাত ফেরত, বা আরেকটা দিয়ে বলি, ধরো দেশ সেবা একটা সমাসবদ্ধ পদ। দেশ সেবা সমাসবদ্ধ পদ। এই সমাসবদ্ধ পদটাকে আমরা বলি কি, সমস্ত পদ। যেমনটা এই যে বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, এই বিলাত ফেরতকে আমরা বলবো কি, সমস্ত পদ। যতগুলো পদ ছিল তাকে এক পদীকরণ করে আমরা বিলাত ফেরত পাইছি। যেহেতু সবগুলোকে একত্রকরণ করে পাইছি, এজন্য এটার নাম হচ্ছে সমস্ত। সমস্ত পদ। সমস্ত পদটা কি বুঝতে পারছো? আচ্ছা, তো এটাকে যখন দেশ সেবাকে আমরা ভাঙবো, তাহলে আমরা পাবো কি, দেশের সেবা। দেশের সেবা, দেশ সেবা। এখানে একটা বাড়তি কি আছে, র বিভক্তি আছে আর কি। এই দেশ সেবাকে আমরা যে বাক্য দিয়ে ব্যাখ্যা করে পাইছি, এই বাক্যটাকে আমরা বলবো কি, সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। পরীক্ষায় আসবে যে, যে বাক্য দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে কি বলে। তাহলে তোমরা কি এটার উত্তর করতে পারবা? দুই একজন একটু কথা বলিও, নাহলে বুঝতে পারবো না আসলে শুনতেছো নাকি বুঝতেছো, কিছুই বুঝতেছি না। ম্যাম প্রশ্নটা কি বলছিলেন? যে পদ বা যে বাক্য দ্বারা কোনো সমাসবদ্ধ পদ বা সমস্ত পদকে ব্যাখ্যা করা হয় তাকে কি বলে? সমাস বাক্য বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। হ্যাঁ, এই দেখো এখানে বাক্য কথাটা আছে, কিন্তু এটা হচ্ছে পদ। এক পদ করে ফেলছি। বিলাত থেকে ফেরত শব্দটাকে আমরা বিলাত ফেরত মানে এক পদ করে ফেলছি। আর এই পদটাকে যখন আমরা এদিক থেকে বিবেচনা করব, তখন এটা আসবে কি, কি বিলাত ফেরতকে আমরা ব্যাখ্যা করতেছি না, বিলাত থেকে ফেরত। এই যে পদ দ্বারা বা বাক্য দ্বারা আমরা ব্যাখ্যা করতেছি, সেই ব্যাখ্যা বাক্যটাকে বলা হয় সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এবার কি বুঝতে পারছো? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা, তাহলে দেখো আমরা সমাস সাধিত একটা শব্দের মধ্যে বা পদের মধ্যে কি কি পাইছি? পূর্ব পদ পাইছি, আরেকটা কি পাইছি, পরপদ, যেটার আরেকটা নাম আছে উত্তর পদ। তারপরে পাইছি সমস্ত পদ, সমস্যমান পদ, আর হচ্ছে সমাস বাক্য বা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এখন একটু 30 সেকেন্ড সময় দিলাম, তোমরা একটু কল্পনা একটা বাক্য, একটা শব্দ নিয়ে চিন্তা করে দেখো তোমরা এই সবগুলোকে আইডেন্টিফাই করতে পারবা কিনা। জি ম্যাম। ম্যাম বলো। সমস্যা মান পদটা একটু বুঝাই। সমস্ত পদ নাকি সমস্যমান পদ? সমস্যমান পদ। যেই বাক্যটাকে আমরা সমাস বাক্য বা ব্যাস বাক্য বলতেছি, ওই বাক্য যতগুলো পদ নিয়ে গঠিত, ওই সবগুলা পদকে বলা হয় তোমার সমস্যমান। সমস্যমান পদ।
এখানে তাহলে সমসমান পদ এই আসল পদগুলো মিলায়ে এক পদীকরণ করলে সেটা হয় সমস্ত পদ। যে প্রশ্ন জি করছো কি ম্যাম। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো আমাদের সমাস কত প্রকার। সমাস প্রধানত 6 প্রকার। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয়, তৎপুরুষ, আর হচ্ছে এখানে দুটো আছে, একটা হচ্ছে বহুব্রীহি, 6 নম্বরে হচ্ছে অব্যয়ীভাব। তাহলে দেখো আমাদের প্রধানত সমাস 6 প্রকার ধরা হয়। কি কি? দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, অব্যয়ীভাব। এখন কিছু কিছু ব্যাকরণবিদের মতে এই দ্বিগু সমাসটা হচ্ছে গিয়ে কর্মধারয়ের অন্তর্ভুক্ত করছে তারা, তাহলে একটা কমে গেছে। আবারও কিছু ব্যাকরণবিদ বলতেছে না, এই কর্মধারয় সমাসটা হচ্ছে তৎপুরুষ সমাসের মধ্যে। তার মানে আমরা তৎপুরুষের মধ্যে কয়টা পাচ্ছি? তৎপুরুষ। তৎপুরুষ সমাসের মধ্যে হচ্ছে কে? কর্মধারয় সমাস। আর কর্মধারয় সমাসের মধ্যে কোন সমাস? দ্বিগু সমাস। তাহলে তোমাদের পরীক্ষায় যদি লেখা থাকে যে সমাস কত প্রকার, যদি এরকম প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই, তাহলে প্রধানত 6 প্রকার। আর 6 প্রকার না থাকলে 4 প্রকার, থাকলে 4 প্রকার দিবা। 4 প্রকার কেন? এই দ্বিগু সমাসটা হচ্ছে গিয়ে তোমার কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করে ফেলছে। আবার কর্মধারয় সমাসটা হচ্ছে তৎপুরুষ সমাসের মধ্যে তোমার অন্তর্ভুক্ত করে ফেলছে। ম্যাম। তাহলে এখান থেকে আমরা ম্যাম। দ্বিগু আর কর্মধারয়টা মুছে ফেলি। তাহলে এখন কত প্রকার হয়ে গেছে তোমার? 4 প্রকার। আচ্ছা, এই প্রকার ভেদটা কি বুঝতে পারছো তোমরা? ম্যাম, বলো। যদি আমাদের এমসিকিউতে 6 প্রকার আর 4 প্রকার দুইটাই থাকে তাহলে আমরা কোনটা দিব? তাহলে তোমরা 6 প্রকারে দিবা। আচ্ছা। তাহলে আমরা এখন দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস 4 প্রকার দেখবো। আর তৎপুরুষের মধ্যে কি দেখবো? কর্মধারয়, দ্বিগু। এখন দেখো, পদ আমরা বলছি যে সমাস মানে হচ্ছে কতগুলো পদকে আমরা এক পদীকরণ করব। কতগুলো পদের মধ্যে প্রাধান্য আছে, যে একটা এক পদীকরণ করলে কখনো দেখা যায় পূর্ব পদের প্রাধান্য পায়, কখনো পর পদের প্রাধান্য পায়, কখনো উভয় পদের অর্থ প্রাধান্য পায়, কখনো আবার কোনো পদেরই অর্থের প্রাধান্য পায় না। তাহলে অর্থের প্রাধান্যর দিক থেকে দেখি আমরা কোন কোন সমাসের কোন কোন পদ হচ্ছে প্রাধান্য পায় আর কোন কোন পদ প্রাধান্য পায় না। দ্বন্দ্ব সমাস, যে হচ্ছে কি তার পরপদ এবং পূর্বপদ উভয় পদ প্রাধান্য পায়। উভয় পদ, এখন উভয় পদের মধ্যে কে কে আছে বলো? পূর্বপদ, পরপদ, পরপদের আরেকটা নাম কি বলো? উত্তরপদ। উত্তরপদ। তার মানে এই দ্বন্দ্ব সমাস হবে যে সমাসে আমরা দেখবো যে উভয় পদের অর্থে প্রাধান্য পাইতেছে। এখন কিরকম? মনে করো হচ্ছে গিয়ে বাবা মা। এখন দেখো এখানে বাবা মা দুজনকেই বোঝাচ্ছে। আমরা এটাকে যখন ব্যাস বাক্য করবো তখন লিখবো কি? বাবা ও মা, ছেলে ও মেয়ে। তাহলে দেখো এখানে দুইজনকেই বোঝাচ্ছে। যখন তোমরা এক পদীকরণ করবা, এক পদীকরণে দেখবা যে হচ্ছে কোন পদের প্রাধান্য পাচ্ছে। এই যে বাবা মা, বাবা ও মায়ের এক পদীকরণ। এখন এখানে দেখো বাবার অর্থ প্রাধান্য পাচ্ছে, মায়ের অর্থ প্রাধান্য পাচ্ছে, দুজনকেই বোঝাচ্ছে না? তার মানে দ্বন্দ্ব সমাস হবে যে সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থই প্রাধান্য পাবে,
তখন সেই সমাসকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো। তৎপুরুষ তৎপুরুষ সমাসের হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাবে। পরপদ। এখন যেহেতু তৎপুরুষ সমাসের মধ্যে কর্মধারয় সমাসটা অন্তর্ভুক্ত, তার মানে কর্মধারয় সমাসে হচ্ছে কি হবে, পরপদের অর্থ প্রাধান্য পাবে। আবার কর্মধারয় সমাসের মধ্যে দ্বিগু সমাসটা অন্তর্ভুক্ত, এজন্য দ্বিগু সমাসেও কি হবে, পরপদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে এখানে তোমরা কয়টা জিনিস পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছ? তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু। এখানের এই তিনটা শব্দ কি দেখতে পাচ্ছ তোমরা? জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা দেখো, এখানে নীল পদ্ম, মূলত পদ্ম ফুলটাকে এখানে বোঝাচ্ছে, তার মানে পরপদের অর্থ এখানে প্রাধান্য পাচ্ছে। চৌরাস্তা, এখানে রাস্তাকে বোঝাচ্ছে, তার মানে এখানে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। চায়ের বাগান, এখানে মূলত বাগানকে বোঝাচ্ছে, তার মানে এখানে হচ্ছে কি পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে তোমরা কি এই তিনটার যে পরপদের, এখন নীল পদ্ম এটা হচ্ছে মূলত কর্মধারয় সমাস, তারপরে চৌরাস্তা এটা হচ্ছে দ্বিগু সমাস, চায়ের বাগান এটা হচ্ছে তৎপুরুষ সমাস। তাহলে দেখো, প্রত্যেক সমাসের একটা করে উদাহরণ দিয়ে দেখালাম যে এই সমাসগুলোতে তৎপুরুষ, কর্মধারয় এবং দ্বিগু এই তিনটাতে কি পরপদের অর্থের প্রাধান্য পায়। তাহলে অর্থের প্রাধান্য কি বুঝছো, কিভাবে অর্থের প্রাধান্য হিসাব করবা? একজন কথা ম্যাম বলো, এটা কি আরেকবার বুঝতে বলে দিন। পারছো পরপদের অর্থের প্রাধান্যটা? ম্যাম আরেকবার একটু বুঝিয়ে দেন। তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস এবং দ্বিগু সমাস, এই তিনটা সমাসের পরপদের অর্থ প্রাধান্য পায়। তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করছে কর্মধারয়, কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করছে দ্বিগু। যেহেতু তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাহলে একইভাবে তোমার কর্মধারয় এবং দ্বিগু উভয় সমাসেই পরপদের অর্থ প্রাধান্য পাবে। এখন আমি এই জন্য বোঝার জন্য পরপদের অর্থই যে প্রাধান্য পায়, তৎপুরুষ সমাস থেকে নিলাম চায়ের বাগান, কর্মধারয় সমাস থেকে নিলাম নীল পদ্ম, দ্বিগু সমাসের একটা উদাহরণ হিসেবে নিলাম চৌরাস্তা। এখন এখানে দেখো, চায়ের বাগান, এখানে মূলত চা কে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে বাগানকে, তার মানে আমার এখানে পরপদের অর্থে প্রাধান্য পাচ্ছে। চৌরাস্তা, এখানে চার কে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে রাস্তাকে, তার মানে এখানে আমার রাস্তার অর্থেও প্রাধান্য পাচ্ছে, পরপদের অর্থ। নীল পদ্ম, এখানে নীলকে বোঝাচ্ছে না, পদ্ম ফুলকে বোঝাচ্ছে, তার মানে এখানেও আমার পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এবার বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। বহুব্রীহি, বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থে প্রাধান্য পায় না। তাহলে বহুব্রীহি মানে কি, কোনো পদের অর্থই প্রাধান্য পাবে না। মনে করো এখানে ত্রিভুজ, ত্রি মানে তিন, ভুজ মানে বাহু, তাহলে তিন, আর এখানে ভুজ মানে বাহু। এখন ত্রিভুজ দ্বারা কি তিনটা বাহুকে বোঝাচ্ছে? এখানে দুইটা পরপদ, পূর্বপদ এবং পরপদ। পূর্বপদ ত্রি দ্বারা তিন বোঝাচ্ছে, ভুজ দ্বারা বাহু বোঝাচ্ছে। এখন তিন বাহু, ত্রিভুজ দ্বারা কি তোমরা তিনটা বাহুকে বুঝো নাকি এটাকে বুঝো? এরকম একটা চিত্রকে বুঝো না ত্রিভুজ বলতে? জি জি ম্যাম। ম্যাম। নাকি জি শুধু ম্যাম। এরকম তিনটা বাহু বুঝো? না ম্যাম, ত্রিভুজ বুঝি। ত্রিভুজ, যেহেতু এখানে তিনের অর্থ প্রাধান্য পাচ্ছে না, বাহুর অর্থ প্রাধান্য পাচ্ছে না,
তার মানে এখানে পূর্বপদ এবং পরপদ কোনো পদের অর্থই প্রাধান্য পাচ্ছে না। তাহলে বহুব্রীহি সমাসে হবে কি কি কোনো পদের অর্থই প্রাধান্য পাবে না। এখান দেখো তোমরা দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পাইছে, বহুব্রীহি সমাসে কোনো পদের অর্থে প্রাধান্য পায় নাই। যার কারণে বলা হয়ে থাকে যে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। একইভাবে বহুব্রীহি সমাসের বিপরীত সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাস। এটা তোমাদের পরীক্ষাতেও আসছিল যে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি। দ্বন্দ্ব সমাসের যে বিপরীত সমাস হচ্ছে বহুব্রীহি, এটা কি বুঝতে পারছো তোমরা? জি ম্যাম। জি ম্যাম। আর অব্যয়ীভাব সমাস এটা হচ্ছে পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে। অব্যয়ীভাব সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পাবে? পূর্ব পদের। একটা উদাহরণ দেখো এখানে, উপকূল, কুলের সমীপে, যেটাকে আমরা বলি কুলের সমীপে, উপকূল। দেখো এখানে অব্যয়ীভাব সমাস হচ্ছে পূর্ব পদের অর্থ, পূর্ব পদের অর্থটা প্রাধান্য পাবে। এখানে উপকে বোঝাচ্ছে, কুল না, কুলের সমীপে, কুলের নিকটে। কুলকে বোঝাচ্ছে না, কুলের নিকটকে বোঝাচ্ছে উপ। তাহলে যে পদের, যে সমাসের পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে সেটা হবে অব্যয়ীভাব সমাস। অর্থের প্রাধান্যর দিক থেকে কি এই চারটা মোট ছয়টা সমাস বুঝতে পারছো তোমরা? জি ম্যাম। আরো কিছু সমাস আছে যেগুলো আমরা বলে থাকি অপ্রধান সমাস। ওইখানে আমরা লিখছিলাম যে প্রধানত সমাস 6 প্রকার। এখন আরো কিছু অপ্রধান সমাস আছে, প্রাধি সমাস, তারপরে হচ্ছে তোমাদের নিত্য সমাস, প্রাধি সমাস, নিত্য সমাস, আরেকটা সমাস হচ্ছে অলুক সমাস। এই সমাসগুলোকে তোমার বলা হয়ে থাকে অপ্রধান সমাস। তাহলে তোমাদের প্রধানত সমাস কত প্রকার? 6 প্রকার। 6 প্রকার। আর বাকিগুলো হচ্ছে গিয়ে কি সমাস? ও প্রধান সমাস। অপ্রধান সমাস। অপ্রধান সমাস। আচ্ছা, এখন আমরা আলোচনা করব দ্বন্দ্ব সমাস নিয়ে। দ্বন্দ্ব সমাস প্রধানত 8 প্রকার। একটা হচ্ছে মিলনার্থক, সমার্থক, বিপরীতার্থক, বিরোধার্থক, সংখ্যাবাচক, বহুপদী, অলুক, একশেষ। আচ্ছা, এই 8টা প্রকার কি দেখা যাচ্ছে? জি জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, মিলনার্থক দেখো, প্রথমে হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব সমাস। বাবা মা, ছেলে মেয়ে, এটাকে আমরা বলবো মিলনার্থক। এখন তোমাদের দ্বন্দ্ব লাগতে পারে, দ্বন্দ্ব সমাসে দ্বন্দ্ব লাগতে পারে মিলনার্থক এবং সমার্থক, এই দুটার মধ্যে। সমার্থক দ্বারা সমান অর্থ বোঝাবে। যেমন হচ্ছে কি, মনে করো
হাট বাজার। তারপরে ঘর দুয়ার। তাহলে সমার্থক মানে কি? হাট দ্বারা যেটাকে বোঝাবে, তোমরা বাজার দ্বারা তো একইটাকে বুঝো না? জি ম্যাম। জি ম্যাম। এখন কারো কি প্যাচ লাগতেছে মিলনার্থকের মধ্যে আর সমার্থকের মধ্যে? মিলনার্থক একটার সাথে আরেকটা মিলবে। চা দিয়ে বিস্কুট খাই, ছেলে মেয়ে, বাবা মা, একজনের সাথে একজনের মিলন ঘটে, হ্যাঁ, এটা হচ্ছে মিলনার্থক। সমার্থক ধারা বুঝবা সবসময় যে পূর্বপদ পরপদ, পূর্বপদ দ্বারা যাকে বোঝায় পরপদ দ্বারাও তাকেই বোঝায়। যখন বুঝবা যে পূর্বপদ পরপদ একই অর্থ বোঝাচ্ছে, তখনই বুঝবে সেটা সমার্থক। মিলনার্থক আর সমার্থকের মধ্যে গিয়ে কি কনফিউশন ক্লিয়ার হয়েছে তোমাদের? জি ম্যাম। আচ্ছা, পরের কনফিউশন আসে বিপরীতার্থক এবং বিরোধার্থক। বিপরীতার্থক হচ্ছে গিয়ে কি, আয়ের বিপরীত হচ্ছে ব্যয়, জমার বিপরীত গিয়ে খরচ। আর বিরোধার্থক দেখো, বিরোধার্থক হচ্ছে দা কুমড়া, কুমড়া পাইলে দা দিয়ে কাটতে ইচ্ছা করে। বিরোধ থাকলেই তো মানুষ মারামারি করে নাকি? অহি নকুল, স্বর্গ নরক। দেখো, বিপরীতার্থক মানে হচ্ছে পূর্বপদ পরপদ একে অপরের বিপরীত অর্থ বুঝাবে, আয় ব্যয়, জমা খরচ। আর বিরোধার্থক দেখো, পূর্বপদ আর পরপদের মধ্যে একটা শত্রুতা বুঝাবে, দা কুমড়া, কুমড়া পাইলে দা দিয়ে কাটতে ইচ্ছা করে। ওহি নকুল, যেটাকে আমরা বলি যে সাপ আর বেজির সম্পর্ক, এটাকে বলা হয় কি ওহি নকুল সম্বন্ধ। স্বর্গ নরক, বিপরীতার্থক এবং বিরোধার্থক, এই দুটো কি বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। এবার আসো সংখ্যাবাচক। সংখ্যাবাচক হচ্ছে কি তোমার 9 6, তার মানে সংখ্যা দিয়ে আমরা যেটা পাবো সেটাকে আমরা সংখ্যাবাচক দ্বন্দ্ব বলবো। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে বলছি মেইন হচ্ছে আমাদের পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থ প্রাধান্য পাবে, তাইলে হবে দ্বন্দ্ব সমাস। আর দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ গুলো দেখে আমরা বুঝতে পারবো যে কোনটাকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো। তবে প্রধানত আমাদের মনে রাখতে হবে কি কি, পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থই কি হবে। আচ্ছা, বহুপদী মানে কি, যেখানে অনেকগুলো পদ থাকবে, যেমন মনে করো আয় ব্যয় সঞ্চয়। এভাবে যখন অনেকগুলো পদ থাকবে তখন সেটাকে আমরা বলবো বহুপদী। তাহলে সংখ্যাবাচক হচ্ছে গিয়ে কি, সংখ্যা বোঝাবে, বহুপদী মানে যেখানে অনেকগুলো পদ থাকবে। অলুক দ্বন্দ্ব, অলুক অলুক মানে কি বুঝো? কে কি বলতে পারবা অলুক মানে কি? জি না ম্যাম। আচ্ছা, অলুক মানে হচ্ছে না ম্যাম। যেখানে পদের বিভক্তি লোপ পাবে না। বিভক্তি কি হবে না? এই যে দেখো 9 6, এখানের এ বিভক্তি কি লোপ পাইছে?
ধরো আমি একটা উদাহরণ দিলাম, দেশে বিদেশে। এখন এখানে আমরা যদি এটাকে ব্যাস বাক্য করি, তাহলে কি হবে? দেশে ও বিদেশে হবে না? নিচের ম্যাম লেখাটা কি দেখা যাচ্ছে? জি না ম্যাম। আচ্ছা, আমি একটু উপরে দেখাই। অলুক মানে হচ্ছে যেখানে বিভক্তি লোপ পাবে না। দেশে বিদেশে, এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি, তাহলে আমাদের এই হাইফেনের জায়গায় কি আসবে? দেশে ও বিদেশে। যে সমস্ত বাক্যের একপদীকরণ বা সমাসবদ্ধ করলে ওই সমস্ত পদের বিভক্তি লোপ পায় না। এই যে দেখো, এখানে একার ছিল, এখানে একার হয়েছে। বিদেশে বিদেশে, কোথাও কি বিভক্তি লোপ পাইছে? না কথা ম্যাডাম। বলো। আচ্ছা, যেহেতু বিভক্তি লোপ পায় নাই, এজন্য এটার নাম হয়েছে অলুক। তার মানে অলুক কখন বলবা? যখনই দেখবা যে সমস্ত পদে বিভক্তি লোপ পায় নাই। কোন পদে বিভক্তি লোপ পাবে না? সমস্ত পদ। সমস্ত পদ। আচ্ছা, এখানে আমি যে একটা হাইপেন দিলাম, এটা কেন দিছি বলো তো? একটা সমস্ত পদ, পদে কি হাইপেন হয়? একটা পদ বুঝাইতে হাইফেন দিছে মনে হয়। আচ্ছা, হাইপেন সাধারণত দ্বন্দ্ব সমাসে আমরা দিয়ে থাকি, যে দুইটা অর্থে প্রাধান্য পাইতেছে, তো অর্থ এখানে দেশে বিদেশে। যখন আমরা এই যে দেখো, এই হাইপেনের বদলতে আমরা যোজক এটাকে বলি। আবার এই যে ওটা একটা যোজক না, দুইটা পদকে একত্রীকরণ করছে, যে তাকে আমরা কি বলি? যোজক। যোজক বলি। তো দ্বন্দ্ব সমাসে আমরা যোজক হিসেবে এই যে হাইপেনের জায়গায় ও এবং আর, এই তিনটা যোজক ব্যবহার করে থাকি। যখন আমরা এই সমস্ত পদকে ভাঙিয়ে সমস্ত বাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য করি, তখন হাইপেনের জায়গায় আমরা যোজক হিসেবে ও এবং আর, এই তিনটা যোজক ব্যবহার করি। যখন এই যোজকগুলোকে আমরা উঠায় দেই, তখন দ্বন্দ্ব সমাসে যেহেতু উভয় পদের অর্থে প্রাধান্য পাইছে, সেহেতু আমরা এখানে একটা হাইপেন দিই। না দিলেও সমস্যা নাই, তবে দিলে সুন্দর। দ্বন্দ্ব সমাসে একটা হাইপেন দেই আমরা যোজকের পরিবর্তে। এবার কি বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা, আমাদের আরেকটা দ্বন্দ্ব সমাস বাকি আছে, সেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাস কোনটা? যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ দুইটাই মিলে কি হয়? একটা নতুন শব্দ গঠিত হয়। যেমন জায়া ও পতি, এটা দিয়ে নতুন শব্দ কি হবে? দেখো, দম্পতির মধ্যে কোথাও কি পূর্বপদ পরপদ পাচ্ছ তোমরা? না ম্যাডাম। এখানে জায়া, পতি। জায়া মানে কি? স্ত্রীকে বোঝায়। পতি মানে কি? স্বামীকে বোঝায়। এখন দুইজন যখন আমরা একসাথে বলি, তখন আমরা তাদেরকে একসাথে কি বলি? দম্পতি বলি। যেখানে জায়াও নাই, পতিও নাই। তাহলে যে সমাস বাক্যকে আমরা একপদীকরণ করলে সম্পূর্ণরূপে নতুন একটা শব্দ পাবো, নতুন একটা পদ পাবো, যেখানে আমাদের পূর্বপদও থাকবে না, পরপদও থাকবে না, তখন সেই দ্বন্দ্ব সমাসকে আমরা কি বলবো? একশেষ দ্বন্দ্ব সমাস। আচ্ছা, এবার বলো, দ্বন্দ্ব সমাজের এই 8টা প্রকার কি বুঝতে পারছো তোমরা? জি ম্যাম। তাহলে অলুক সমাজ বলতে কাকে বুঝবা? অলুক দ্বন্দ্ব, দ্বন্দ্বটাই বলো, অলুক দ্বন্দ্ব। যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকেও দ্বন্দ্ব সমাস বলে। বিভক্তিটা কোথায় থাকবে? সমস্ত পদে নাকি হচ্ছে গিয়ে ব্যাস বাক্যে? ম্যাডাম, উভয় জায়গায়। না, সমস্ত পদে থাকবে, সমস্ত পদে।
মানে যে সমাসবদ্ধ পদটা তোমরা পাবা সেখানে হচ্ছে গিয়ে যদি বিভক্তির লোপ না পায় তাহলে বলতে পারবা এটা হচ্ছে গিয়ে অলুক সমাস। আর যদি উভয় পদের অর্থে প্রাধান্য পায় সেখানে তাহলে সেটাকে অলুক দ্বন্দ্ব সমাস বলবা। তাহলে আবার বলো অলুক সমাস কখন বলবা? বলো, একজন বলো। সমস্ত পদে বিভক্তি লোপ না পাইলে। হ্যাঁ, এই মোট কথা হচ্ছে সমস্ত পদে যদি বিভক্তি লোপ না পায়, এটা সমস্ত পদ তো, এর সমস্ত পদে বিভক্তি লোপ না পাইলে সেটাকে আমরা কি বলবো? অলুক সমাস। আর যদি হচ্ছে সমস্ত পদে উভয় পদের অর্থে প্রাধান্য পায় তখন সেটাকে আমরা দ্বন্দ্ব সমাস বলবো। তাহলে দ্বন্দ্ব সমাসের 8টা প্রকার কি ক্লিয়ার হয়েছে তোমরা? জি ম্যাম। জি ম্যাডাম। এবার পড়বো আমরা কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস যেহেতু কিছু কিছু ব্যাকরণবিদ এটার মধ্যে দ্বিগু সমাসকে অন্তর্ভুক্ত করে ফেলছে, তো ওরা বলতেছে কর্মধারয় সমাস হচ্ছে 4 প্রকার। কিভাবে 4 প্রকার? প্রথমত হচ্ছে সাধারণ কর্মধারয়, তারপরে হচ্ছে তুলনা, বা তুলনাকে আমরা উপমা বলতে পারি, উপমা বা তুলনাবাচক। তিন নাম্বার হচ্ছে সাধারণ তুলনা বা উপমা। মধ্যপদরূপী। আর যেহেতু দ্বিগুটাকে এটার ভিতরে অন্তর্ভুক্ত করছে এজন্য অনেকে বলে থাকে দ্বিগু সমাসটা হচ্ছে কর্মধারয় সমাসের মধ্যে। যদি আমরা প্রধানত 6 প্রকারের মধ্যে দ্বিগু সমাসটাকে সম্পূর্ণরূপে কি করছি, একটা সমাস হিসেবে বিবেচনা করে করছি। তাহলে দ্বিগু সমাসকে যদি আমরা প্রধানত ওই 6 প্রকারের মধ্যে নিয়ে যাই তাহলে কর্মধারয় সমাসটা এখানে কত প্রকার হয়ে যায়? 3 প্রকার হয়ে যায়। এটা কি বুঝতে পারছো? কেউ জি একজন ম্যাডাম। বলো কর্মধারয় সমাস আমরা এখানে দিচ্ছি 4 প্রকার। ওই যে যারা যে সকল ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত করে ফেলছে তাদের মধ্যে 4 প্রকার। আর দ্বিগু সমাসকে যদি আমরা সমাসের প্রধানত ওই সমাসের মধ্যে নিয়ে যাই তাহলে কর্মধারয় সমাস পাই আমরা কত প্রকার? 3 প্রকার। কি কি? সাধারণ, উপমা বা তুলনাবাচক, আর একটা হচ্ছে মধ্যপদ লুপি। আচ্ছা, এখানে দেখো দ্বিগু সমাস। দ্বিগু সমাস বলতে আমরা প্রথম সাধারণত কি বুঝে থাকি, যে সংখ্যাবাচক। সংখ্যাবাচক হবে কোনটা? হবে সংখ্যাবাচক হবে তোমার পূর্বপদটা। পূর্বপদ যদি সংখ্যাবাচক হয় তাহলে সে সকল সমাসকে আমরা কি বলবো? দ্বিগু সমাস। কিছুক্ষণ আগে একটা দেখাইলাম চৌরাস্তা। চৌরাস্তা আর হচ্ছে গিয়ে চৌচালা। কোনটা দ্বিগু সমাস হবে বলো তো এই দুইটার মধ্যে? একজন বলো, চৌরাস্তা এবং চৌচালা দুটাই কি দ্বিগু সমাস হবে নাকি এখানে একটা দ্বিগু সমাস হবে? আর একটা হলে কোনটা হবে? ম্যাম চৌরাস্তা হবে। চৌচালা কেন হবে না? ম্যাম চৌচালার অর্থ জানি না। আচ্ছা, এখানে চৌচালাটা হবে না কারণ চৌচালাটা হচ্ছে গিয়ে বহুব্রীহি সমাস। কেন হচ্ছে সেটা বলতেছি আমি। দেখো আমি এখানে বলছি দ্বিগু সমাস। দ্বিগু সমাস হচ্ছে গিয়ে কি, দ্বিগু কর্মধারয় তৎপুরুষ যেখানে পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে।
পূর্বপদ না, সরি, পরপদের অর্থ প্রাধান্য পাবে। এখানে পরপদটা কি? রাস্তা। চৌরাস্তা মানে কি? চার রাস্তার সমাহার। আর দ্বিগু সংখ্যাবাচক, এখানে আরেকটা জিনিস থাকবে তোমার, আর সমাহার শব্দটা থাকবে। সমাহার মানে কি বুঝো? সমাহার মানে কি? সমষ্টি। চৌরাস্তা বলতে আমরা কি বুঝি? যেখানে চারটা রাস্তার সমাহার, চার রাস্তার সমাহার, এটাকে তো আমরা চৌরাস্তা বলি। তাহলে দেখো এখানে কি রাস্তা অর্থে প্রাধান্য পাচ্ছে না? রাস্তাকে তো বুঝাইতেছি আমরা চৌরাস্তা দ্বারা। জি ম্যাম। জি ম্যাম। এখন দেখো চৌচালা, চৌচালা কেন দ্বিগু সমাস হবে না? চৌ মানে তো চার, চালা মানে তো বুঝো চাল। চালকে চিনো তোমরা? জি ম্যাম। ম্যাম খাবার কোনটা? চাল। ছাদরের চাল বলে না? ম্যাম ওই যে টিনের ঘরে চাল আর কি। হ্যাঁ। আচ্ছা এখন তুমি বলো চৌচালা, চৌচালা কি চারটা চালকে বুঝাচ্ছে? যে হ্যাঁ চারটা চালকে একসাথে আমরা চৌচালা বলি? না ম্যাম, এটা তো চৌচালা বলতে আমরা ঘর, একটা ঘর, যে ঘরটার হচ্ছে গিয়ে মনে করো এরকম আকৃতির, এটাকে দোচালা, যেখানে ধরো এরকম চার চাল আছে, এরকম একটা আমরা ঘরকে কি বুঝাচ্ছি? ঘরকে বুঝাচ্ছি। চৌচালা বলতে কি বুঝাচ্ছি? ঘরকে। চারটা চালকে বুঝাচ্ছি না, আমরা বুঝাচ্ছি চৌচালা মানে একটা ঘরের শেপ, যেটা চারটা চাল দিয়ে গঠিত হয়েছে, এরকম একটা ঘরকে আমরা চৌচালা বুঝাচ্ছি। তার মানে চৌচালা এটা চারটা চালকে, না চালের, চালের অর্থ বুঝাচ্ছে না চারকে বুঝাচ্ছে, কোনো অর্থে প্রাধান্য পাচ্ছে না, নতুন করে একটা শব্দ বুঝাচ্ছে যেটা ঘরকে বুঝাচ্ছে। আর আমরা যেটা বহুব্রীহিতে বলছিলাম যে বহুব্রীহিতে কোনো পদেরই অর্থ প্রাধান্য পাবে না, সেখানে নতুন একটা শব্দের অর্থ হবে সম্পূর্ণরূপে অন্য একটা শব্দকে বুঝাবে। তাহলে চৌচালা আর চৌরাস্তা এটার মধ্যে কিন্তু তোমাদের অনেকবার পরীক্ষা আসছে, চৌরাস্তাও আসছে, চৌচালাও আসছে। তাহলে দ্বিগু সমাস এবং বহুব্রীহি সমাসের মধ্যে গিয়ে কি তোমরা বুঝতে পারছো এখানে সংখ্যাবাচক যেটা? আর বহুব্রীহির ক্ষেত্রে এটাকে আমরা পড়বো, বহুব্রীহি প্রকারভেদের মধ্যে ওই যে সংখ্যাবাচক বহুব্রীহি পড়বো। একটা হচ্ছে দ্বিগু সমাস আর একটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। মধ্যপদ লুপি, মধ্যপদ লুপি কর্মধারয় সমাস হবে যেখানে মধ্যপদটা লোপ পাবে। আচ্ছা কর্মধারয় সমাসটা কাকে কর্মধারয় সমাস বলবো, এটা কি বলছিলাম? ম্যাম বলে দেন। কর্মধারয় সমাস কি? দ্বন্দ্ব সমাস তো বলছিলাম, যে সমাসে তোমার পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থে প্রাধান্য পাবে তাকে দ্বন্দ্ব সমাস বলবে। কর্মধারয় সমাসটা কি বলছি কাকে বলে? পরে পরপদ প্রাধান্য হবে বলছে। আচ্ছা কর্মধারয় সমাসটা হচ্ছে গিয়ে ধরো বিশেষণ বিশেষ্য, যেখানে হচ্ছে গিয়ে মনে করো নীল পদ্ম, এটা একটা কর্মধারয় সমাস। যে সমাসের ধরো এটা হচ্ছে গিয়ে কি নীলটা কি বিশেষণ নাকি বিশেষণ? বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন কোন একটা শব্দ, বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন কোন শব্দের একপদীকরণের মাধ্যমে যে সমাস গঠিত হয় যেখানে পরপদের অর্থই প্রাধান্য পায়, সেটাকে আমরা বলবো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের সংজ্ঞাটা কি বুঝতে পারছো? জি ম্যাম। জি তাহলে ম্যাম। যেখানে কি থাকবে? বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন কোন একটা পদ থাকবে, বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন কোন একটা পদ থাকবে। বিশেষ্য মানে তো বুঝো নাম বুঝাবে, বিশেষণ মানে কি যেখানে গুণ বুঝাবে। নীল পদ্ম, এটাকে আমরা যদি সমাস বাক্য বা ব্যাস বাক্য করি তাহলে কি পাবো? নীল যে পদ্ম, যেখানে পর পদের অর্থ প্রাধান্য পাইছে। এটা মাথায় রাখবা যে কর্মধারয় তৎপুরুষ দ্বিগু পর পদের অর্থ প্রাধান্য পাবে। কর্মধারয় তৎপুরুষ দ্বিগু কোন পদের অর্থ প্রাধান্য পাবে? পরপদের। পর পদের অর্থ প্রাধান্য পাবে। তাহলে এখানে দেখালাম যে আমরা কর্মধারয় সমাসটাকে বলে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস।
তাহলে কর্মধারয় সমাস তো বুঝছো, যেখানে বিশেষণ বা বিশেষ্য ভাবাপন্ন কি থাকবে, পদ থাকবে, পরপদের অর্থ প্রাধান্য পাবে। এবার মধ্য পদ লুপি, মধ্য তো মানে বুঝো মাঝ থেকে, পদ মানে তো বুঝো কোন একটা শব্দ যেটা বাক্যে ব্যবহার করা হয়েছে, আর লুপি মানে কি, লোপ পাবে। লোপ মানে কি? হ্রাস পাওয়া। দেখো সিংহাসন এই সমাসবদ্ধ পদটাকে যদি আমরা ব্যাস বাক্য করি, তাহলে এটা ব্যাস বাক্য কি হবে? সিংহাসন। তার মানে এখানে বোঝাচ্ছে দুইটা পদ আছে, সিংহ আর হচ্ছে গিয়ে আসন। এখন তোমরা বলো এখানে কোন পদের অর্থ প্রাধান্য পাইছে, পূর্বপদ নাকি পরপদ? পরপদ। ম্যাম পরপর। আচ্ছা, এখানে যেহেতু কর্মধারয় লেখা আছে পরপদের অর্থই প্রাধান্য পাবে এরকম করে বলতেছো, নাকি এখানে সিংহাসন, সিংহকে বোঝাচ্ছে না, এখানে একটা আসনকে বোঝাচ্ছে? কি বোঝাচ্ছে? একটা আসনকে বোঝাচ্ছে, যেটা যে আসনটা বা যে চেয়ারটার মনে করো ডিজাইনটা হচ্ছে গিয়ে কি সিংহের ন্যায়। তাহলে আমার এখানে মূলত আসনকে যেহেতু বোঝাচ্ছে, পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তার মানে এখানে হচ্ছে এটা হচ্ছে কর্মধারয় সমাস। আর মধ্যপদ লুপি কেন, এখানে এই যে চিহ্ন দেখো, চিহ্নিত, এই চিহ্নিত, এখানে কি সমস্ত পদের মধ্যে কি চিহ্নিত কথাটা আছে? যেহেতু মধ্যপদ লোপ পাইছে, এটা একটা পদ, কি পদ? মধ্যপদ। এই মধ্যপদটা লোপ পাওয়ার কারণে এই কর্মধারয় সমাসটাকে আমরা বলতেছি মধ্যপদ লুপি কর্মধারয় সমাস। এটা কি বুঝতে পারছো তোমরা? জি ম্যাম। আচ্ছা, সাহিত্য সভা, এটার ব্যাস বাক্য কি হবে বলো তো একজন? সাহিত্য সভা এর ব্যাস বাক্য কি হবে? দেখো এখানে সাহিত্য সভা মূলত সভাটাকে বোঝাচ্ছে। সভাটা কি নিয়ে? সাহিত্য নিয়ে। তার মানে সাহিত্য বিষয়ক সভাটাকে আমরা বলতেছি গিয়ে কি সাহিত্য সভা। এখন দেখো এখানে আমরা লিখলাম মাঝখানে মধ্যপদটা চিহ্নিত লিখলাম সিংহাসন থেকে, এখানে বিষয়ক লিখলাম, কেন লিখলাম কে কি বলতে পারবা? ম্যাম সাহিত্য বিষয় দেখা। আচ্ছা, এখানে মধ্যপদটা মনে করো আমরা নির্ণয় করব কিভাবে, যে এখানে চিহ্নিত লিখলাম এখানে বিষয়ক লিখলাম, এটা অর্থবোধক হইতে হবে, মানে মধ্যপদটা এই দুইটা পদকে সংযুক্ত করবে, দুইটা পদকে সংযুক্ত করে এরকম একটা অর্থপূর্ণ পদ দিতে হবে এখানে। এখানে সিংহ চিহ্নিত, মানে যেখানে সিংহের চেহারা দেখা যাচ্ছে, আমি সিংহ আঁকতে পারতেছি না এজন্য দেখাইতে পারতেছি না, ধরো যে চেয়ারটা আছে এই চেয়ারটা হচ্ছে গিয়ে মনে করো সিংহের ন্যায়, এজন্য এখানে হচ্ছে সিংহ চিহ্নিত আসন। আর দেখো এখানে সভাটা কি বিষয় নিয়ে? সাহিত্য নিয়ে, এজন্য এটা হচ্ছে কি সাহিত্য বিষয়ক সভা। তাহলে মধ্যপদটা কি কিসের উপর নির্ভর করে? পূর্বপদ এবং পরপদের মধ্যে যে পদটা দিয়ে সম্পর্ক স্থাপন করা যায়। আচ্ছা তোমরা এটা বলো তো, এটার ব্যাস বাক্য কি হবে? স্মৃতিসৌধ, এটার ব্যাস বাক্য কি হবে? উপরে দুটো হবে না এটা শিওর। হুম। উপরে দুটো হবে না এটা শিওর। হ্যাঁ মানে স্মৃতিসৌধ, এই যে এখানে আমরা মধ্যপদ, এটা তো মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। কর্মধারয় কেন? যে পরপদের অর্থ, একটা সৌধকে আমরা বুঝাচ্ছি, পরপদের অর্থ প্রাধান্য পাইছে এই জন্য এটা কর্মধারয় সমাস। এখন বলতেছে মধ্যপদ লোপী, এখানে একটা পদ আছে যেটা লোপ পাইছে, এখন মধ্যপদটা কি হবে বলো? সংবলিত। স্মৃতি। আমরা সৌধ নির্মাণ করি কেন? স্মৃতি রক্ষার জন্যই তো। তার মানে স্মৃতি রক্ষার্থে সৌধ।
দেখো এখানে লিখলাম কি রক্ষার্থে। রক্ষার্থে কেন লিখছি? এই যে স্মৃতি সৌধ, এখন আমরা সৌধ নির্মাণ করি কেন? স্মৃতি রক্ষা করার জন্য। তার মানে এই দুইটা পদকে সংযুক্ত করতেছে এরকম একটা অর্থপূর্ণ কি দিছি, পদ দিছি। এখানে চিহ্নিত লিখলাম, এখানে বিষয়ক লিখলাম, এখানে রক্ষার্থে লিখলাম। এই মধ্য পদটা সম্পূর্ণরূপে নির্ভর করতেছে আমার পূর্বপদ এবং পরপদের উপরে। পূর্বপদ এবং পরপদ যে শব্দ দিয়ে কি হয়, অর্থপূর্ণ ভাবে সম্পর্কযুক্ত হয়। এই তিনটা উদাহরণ কি বুঝতে পারছো কিনা দেখো। মধ্যপদ লিপির আরো দুইটা উদাহরণ তোমরা ব্যাস বাক্য করবা, পলান্ন আর হচ্ছে গিয়ে হাত ঘড়ি। বলো পলান্নর ব্যাস বাক্য কি হবে এবং হাত ঘড়ির ব্যাস বাক্য কি হবে? হাতে পড়া ঘড়ি, হাত ঘড়ি। পলান্ন এটা হচ্ছে গিয়ে পল মিশ্রিত অন্ন। যে খাদ্যটা কি পল মিশ্রিত, পল মিশ্রিত অন্নটাকে আমরা বলবো গিয়ে কি, পলান্ন। ম্যাম হাত পল কি? ঘড়ি, হাতে ঘরার, হাতে পরার মাটি ঘড়ি, মাটি। হাতে পরার ঘড়ি। তাহলে দেখো এখানে মধ্যপদটা সম্পূর্ণরূপে কিসের উপর নির্ভর করতেছে? পূর্বপদ এবং পরপদের উপরে না? জি ম্যাডাম। জি ম্যাম। আচ্ছা একইভাবে মনে করো এই ঝালমুড়ি হয়, চিকিৎসা শাস্ত্র হয়, তারপরে হচ্ছে গিয়ে তোমার আরো অনেক উদাহরণ আছে যেগুলোতে তুমি দেখবা পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে এবং পূর্বপদ এবং পরপদকে সংযুক্ত করার জন্য একটা অর্থপূর্ণ কি বসাবা, মধ্যপদ বসাবা যখন ব্যাস বাক্য করতে দিবেন। তুলনা বা উপমা বাচক যে কর্মধারয় সমাস সেটাকে আবার তিন ভাগে ভাগ করছে। একটা হচ্ছে উপমান, আর একটা হচ্ছে উপমিত, আর একটা হচ্ছে রূপক। তাহলে আমরা তুলনাবাচক বা উপমা বা তুলনাবাচক কর্মধারয় সমাসকে কয় ভাগে ভাগ করব? তিন ভাগে। একটা হচ্ছে উপমান, আর একটা হচ্ছে উপমিত, আর একটা হচ্ছে গিয়ে তোমার রূপক। এখন দেখো উপমান, উপমান উপমিত এই দুইটার মধ্যে একটু সমস্যা হয়। রূপকটা সাধারণত আমরা বুঝি যেখানে রূপ থাকে, রূপ কথাটা থাকে, ব্যাস বাক্য দেখে বুঝতে পারি আর কি। এই দুইটা কি তোমাদের সমস্যা হয় উপমান উপমিতের মধ্যে? জি ম্যাম। আচ্ছা রূপক কর্মধারয় সমাসটা হচ্ছে গিয়ে কি, যেখানে হচ্ছে রূপ কথাটা থাকবে ব্যাস বাক্যের মধ্যে। এখন ব্যাস বাক্য থাকলে না বুঝতে পারবো যে আচ্ছা রূপ লেখা আছে ব্যাস বাক্যে, এই জন্য এটা রূপক কর্মধারয় সমাস। অন্যথায় বুঝবে কিভাবে যে এটা হচ্ছে কি রূপক কর্মধারয় সমাস? আচ্ছা এটা বোঝানোর আগে আমি তিনটা জিনিস একটু বুঝাই দিই। উপমা বা তুলনাবাচক কর্মধারয় এটা বলছে তিনটা প্রকার ভেদ। একটা হচ্ছে গিয়ে তোমার উপমান, উপমিত, আর একটা হচ্ছে রূপক। এখন এই তিনটা সমাস বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে উপমান, উপমেয়, তুলনা, সাধারণ গুণ।
উপমান, মান মানে হচ্ছে গিয়ে কি সম্মান। দূরের বস্তু যেটাকে আমরা বলবো পরোক্ষ, পরোক্ষ বস্তু। উপমেয় যেটাকে আমরা বলবো কাছের বস্তু বা প্রত্যক্ষ। তুলনাবাচক শব্দ হচ্ছে গিয়ে ন্যায় বা মতো, যেটা দিয়ে আমরা তুলনা করি। আর একটা সাধারণ গুণ, কালো সাদা, যেটা সবার মাঝে বিদ্যমান, এরকম কোন একটা গুণবাচক শব্দ থাকবে। হুম, নিচে দুইটা বাক্য কি দেখা যাচ্ছে? এই বাক্যটার এই বাক্যটা। জি ম্যাম। জি জি ম্যাম। আচ্ছা দেখো, উপমান, উপমেয়, তুলনাবাচক শব্দ, তারপর হচ্ছে সাধারণ গুণ। এই কয়েকটা জিনিস আমাদের একটু বোঝা লাগবে। উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস এবং রূপক কর্মধারয় সমাস বোঝার জন্য। উপমান বলি আমরা সাধারণত যেটা দূরের বস্তু, দূরের বস্তুটা কি হয়ে থাকে? পরোক্ষ বস্তু হয়ে থাকে। কারণ দূরের সবকিছুই ভালো হয়। ভালো মানে কি? যার মান সম্মান থাকে আর কি। মান মানে কি? সম্মান থাকে। ভালো হইলেই তো তার সম্মান থাকে। তাহলে দূরের বস্তু সবসময় ভালো। তোমার বাবা মা সবসময় বলবে যে তোমার পাশের জন কি, বাড়িতে যদি দুজন থাকে, যে তুমি ভালো না, তোমার পাশের জন ভালো, তার পা ধোয়া পানি খেয়ে, হ্যাঁ বলেনি? না ম্যাডাম। জি ম্যাম। বলে না? জি না ম্যাম। আমার- তোমরা কত ভালো। এখনো পর্যন্ত বলেনি ম্যাম। আমাদেরকে তো বলতো যে পাশে যদি আরেকজন সবাই ভদ্র থাকতো, ছেলে। যে ওর পা ধোয়া পানি খাইস, কারণ ও ভালো তোর চেয়েও। এই জন্য বলি যে দূরের বস্তু সবসময় ভালো হয়। আমাদের আর বাসায় কেউ নাই না ম্যাম। মান থাকে, মানে সম্মান থাকে আর কি। সে ভালো, এই জন্য তার সম্মান আছে, তার মান আছে। তাহলে সে হচ্ছে গিয়ে কি পরোক্ষ বস্তু। আর মেয়, মেয় যেটা, সেটা হচ্ছে কাছের বস্তু। কাছের বস্তুর যে কোনো জিনিসের, যে সহজলভ্য জিনিসের দাম থাকে না। আমরা সহজে পাই কোনটা? পড়াশোনা। এবং এখন একটু সহজ হয়ে গেছে, এই জন্য আমরা একটু পড়াশোনা কম করি এখন। কম করো তোমরা? জি ম্যাডাম। এটা সহজলভ্য না, সারাদিন জি পড়তে ম্যাম। বলে এখন, অন্য কম কোনো কাজ পড়া করতে বলে লাগবে। না। তাহলে কাছের বস্তু, এটাকে আমরা প্রত্যক্ষ বস্তু বলবো। কাছের বস্তুটা হচ্ছে কি উপমেয়। এটার মধ্যে কিন্তু তোমার কনফিউশন ক্রিয়েট হয় যে উপমান কোনটা, উপমেয় কোনটা। তার মানে মান মানে, এটা মনে রাখবা, মান মানে মান সম্মান থাকে। মান সম্মান কার থাকে? সম্মান, সে ভালো থাকে সবসময় দূরের বস্তুর। আর মেয়, মেয় মানে কি? হেয়। হেয় মানে তো বুঝো, মেয় মানে হেয়। হেয় মানে কি? অবজ্ঞা করা। কাছের জিনিসের আমরা সবসময় কি করি? অবজ্ঞা করি, হেয় করি, অবহেলা আর কি। তাহলে মেয় মানে কাছের বস্তু, যেটাকে আমরা প্রত্যক্ষ বলি। তোমাদের বইতে দূরের কাছের লেখা নাই, আছে পরোক্ষ বা প্রত্যক্ষ। দেখছো? কখনো খেয়াল করছো প্রত্যক্ষ বা পরোক্ষ? পড়া জি ম্যাম। লাগবে। আচ্ছা, প্রত্যক্ষ বুঝো কিনা সেটা বলো। প্রত্যক্ষ পরোক্ষ যে আমি বলতেছি, প্রত্যক্ষ পরোক্ষ কি বুঝো? প্রত্যক্ষ মানে কি? সরাসরি ম্যাডাম, সামনাসামনি। হ্যাঁ, সরাসরি। আর পরোক্ষ মানে কি? সরাসরি না। দেখা যায় না। তাহলে দূরের বস্তুটা সরাসরি থাকবে না আমাদের কাছে। এজন্য দূরের বস্তুটাকে আমরা বলতেছি পরোক্ষ বস্তু। আর কাছের যেটা, সেটাকে আমরা বলতেছি প্রত্যক্ষ বস্তু। তুলনাবাচক শব্দ কি? এই যে ন্যায় বা মতো, যে আমি ওর মতো না, ও আমার মতো না, আমি ওর ন্যায়, ও আমার ন্যায়। তাহলে এগুলোকে আমরা কি বলি? তুলনা করার জন্য ব্যবহার করি না, এই জন্য এগুলোকে বলা হয় তুলনাবাচক শব্দ। তাহলে তুলনাবাচক শব্দ কি বুঝতে পারছো? জি ম্যাম। সাধারণ গুণ, সাধারণ গুণ মানে কি কি?
দেখো আমরা সবাই স্টুডেন্ট, সবাই পড়াশোনা করতেছি, তাহলে এটা আমাদের সাধারণ গুণ। সাধারণ মানে সবার মধ্যে থাকবে। সাধারণ মানে কি? সাধারণ মানে সবার মধ্যে থাকবে। সাধারণ মানে কি? থাকবে সবার। আচ্ছা, এখানে দেখো তুলনাবাচক যে শব্দ ন্যায় বা মত, এখন সব সময় আমাদেরকে কার মতো হইতে বলে? ওই যে দূরের বস্তু, যেটা দূরে যে আছে, যে আমি ভালো করে পড়তেছি না, ও দূরের ও ভালো করে পড়তেছে, আমাদেরকে সবসময় বলে তার মতো হইতে। তোমাদেরকে তো নাকি বলেই না তা কারোর মতো হইতে। তাহলে তোমরা কার মতো হবা? ওই যে ভালো, যে যার মান সম্মান আছে, সেই দূরের বস্তু, পরোক্ষ বস্তুর মতো হবা। তার মানে ন্যায় মতো, এটা সবসময় কার সাথে যুক্ত হবে? দূরের বস্তুর সাথে যুক্ত হবে। এই লেখাটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। জি। আচ্ছা, আমি বলছি যে ন্যায় বা মতো, এটা হচ্ছে দূরের বস্তুর কাছাকাছি হবে। দেখো, মুখ কাছে, চন্দ্র হচ্ছে দূরে, এই ন্যায় শব্দটা কার কাছে বসছে? এর কাছে, চন্দ্রের কাছে। চন্দ্রের কাছাকাছি। তার মানে এই যেটা দূরের বস্তু, সেই দূরের বস্তুর কাছে কি হবে? তুলনাবাচক শব্দ যে ন্যায় বা মতো থাকবে, সেটা দূরের বস্তুর কাছে হবে। এই কথাটা কি এখন বুঝতে পারছো, যে দূরের বস্তুর কাছে তুলনাবাচক শব্দটা যে বসবে? ম্যাডাম, এখনো ভালো মতো বুঝতে পারিনি, আরেকবার বললে ভালো। আচ্ছা দেখো, এখানে আমি বলছি উপমান মানে হচ্ছে গিয়ে দূরের বস্তুকে আমরা বলবো উপমান শব্দ আর কি, উপমান। মান মানে কি? যার সম্মান থাকবে, ভালো থাকবে, সবসময় দূরের বস্তু সম্মান থাকে, ভালো থাকে, যেটাকে আমরা দূরের বস্তু প্লাস হচ্ছে গিয়ে একইভাবে তাকে বলবো পরোক্ষ বস্তু। উপমেয়, মেয় মানে কি? হেয়, হেয় মানে অবজ্ঞা করা। তার মানে সবসময় কাছের বস্তুকে আমরা অবহেলা করি, কাছের বস্তুটাকে আমরা বলবো প্রত্যক্ষ। তুলনাবাচক শব্দ, তুলনাবাচক শব্দ কোনটাকে বলবো? ন্যায় বা মত। এখন এই তুলনাবাচক শব্দ যখন আমরা ব্যাস বাক্য করবো, কোথায় বসবে সে? সে দূরের যে বস্তুটা থাকবে তার কাছাকাছি বসবে, দূরের বস্তুর কাছাকাছি। এখন দূরের বস্তু, এখানে একটা উদাহরণ দিয়ে দেখালাম যে মুখ চন্দ্রের ন্যায়। এখন এই ন্যায় শব্দটা কার কাছে বসছে? চন্দ্রের কাছে। মুখের চেয়েও চন্দ্র দূরে না? তার মানে ন্যায় মতো জি কার কাছে ম্যাম। বসবে? দূরের বস্তুর কাছে বসবে। একটু কি বুঝতে পারছো? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাম। এরপরে বলছি সাধারণ গুণ মানে হচ্ছে গিয়ে যেটা সবার মাঝে বিদ্যমান। আচ্ছা, এই কয়েকটা জিনিস বুঝতে পারলে মনে করো আমরা এই উপমান, উপমিতা এবং রূপক কর্মধারয় সমাসটা ভালোভাবে বুঝতে পারবো। উপমান আবার বলতেছি, এখানে মান, এ মান মানে কি? যার মান সম্মান থাকবে, মানে যে সত্য হবে। আর মিত মানে হচ্ছে কি? মিথ্যা হবে। আর রূপক কর্মধারয় সমাসটা হচ্ছে কি তোমার উভয় পদ, এখানে যে দুইটা পদ থাকবে, এই উভয় পদটা হচ্ছে গিয়ে একজনকে বুঝাবে। মন রূপ মাঝি, এই লেখার দিকে তাকাও, এখানে মন রূপ মাঝি, এটা দ্বারা যদি ব্যাস বাক্য করো, এটার ব্যাস বাক্যটাকে যদি এক পদীকরণ করো, তাহলে কি হবে? মন মাঝি, মানে এখানে একজনকেই বোঝাচ্ছে। মন মাঝি একজনকে বোঝাচ্ছে, এটাকে বলা হয় অভেদ। তোমাদের প্রশ্নে আসে যে কোন সমাসে হচ্ছে গিয়ে পূর্বপদ এবং পরপদ উভয়ের অর্থকে হচ্ছে গিয়ে তোমার অভেদ কল্পনা করা হয়। তাহলে কোন কর্মধারয় সমাজে আমরা পূর্বপদ এবং পরপদ উভয়কে হচ্ছে গিয়ে
অভেদ কল্পনা করি। রূপক কর্মধারয় সমাসে, রূপক কর্মধারয় সমাসে পূর্বপদ। এখন এখানে উপমান উপমেয়, কোনটা উপমান হবে কোনটা উপমেয় হবে বলো তো এখানে? এই যে মন মাঝি, কিছুক্ষণ আগে বলছিলাম যে উপমান আর হচ্ছে গিয়ে তোমাদের উপমেয়। এখন মন রূপ মাঝি এই শব্দের মধ্যে বলো কোনটা উপমান আর কোনটা উপমেয়? ম্যাম, উপমেয়টা কি? কিছুক্ষণ আগে বলছিলাম না, মেয় মানে কি? মেয় হচ্ছে কি হেয় দিয়ে মনে রাখবা। আমরা বলি না হেয় প্রতিপন্ন করা, হেয় প্রতিপন্ন মানে কি কি অবজ্ঞা করা। এ মেয় দ্বারা বোঝাচ্ছে অবজ্ঞা করা। এখন অবজ্ঞা সবসময় আমরা কোন বস্তুকে করি? যেটা আমাদের কাছে থাকে, কাছের বস্তু। এটার আরেকটা নাম হচ্ছে গিয়ে তোমার প্রত্যক্ষ, যেটা আমরা সরাসরি দেখি আর কি, কাছে পাই। এই প্রত্যক্ষ বস্তু বা কাছের বস্তু, এটাকে মূলত আমরা বলি উপমেয়। এখন মন রূপ মাঝি, এই মন রূপ মাঝির মধ্যে মন একটা পূর্বপদ এবং মাঝি হচ্ছে পরপদ। এখন তোমরা বলো যে পূর্বপদ পরপদের মধ্যে কোনটা উপমান আর কোনটা উপমেয়? উপমান। হুম, মন রূপ মাঝি, মন মাঝি, এখানে মন মাঝির মধ্যে কোনটা উপমান আর কোনটা উপমেয়? মন উপমান। মন উপমান আর মাঝি, এটা বলতেছো? জি। আচ্ছা দেখো, আমি বলছি মেয় মানে কি কাছের বস্তু। অবজ্ঞা কাছের করা, বস্তুকে অবজ্ঞা আমরা করা। অবজ্ঞা করি, মেয় হেয়। জি। কাছের বস্তু। এখন তুমি বলো মাঝি কাছে না মন কাছে? তোমার মন কাছে না মাঝি কাছে? কে কাছাকাছি আছে? মন কাছে। তাহলে যে কাছাকাছি আছে তাকে কি বলবা? উপমেয়। উপমেয়, উপমেয়। উপমেয়। তার মানে এখানে মনটা হচ্ছে গিয়ে তোমার উপমেয়, আর মাঝি হবে কি উপমান। 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 এটা কি বুঝতে পারছো তোমরা সবাই? জি জি ম্যাম। ম্যাম। জি ম্যাম। জি জি এখন ম্যাম। কি ম্যাম, আর বুঝতে ভুল পারছি। করবা যে উপমান আর উপমেয়ের মধ্যে পার্থক্য কি? দেখো আবারও বলতেছি, উপমেয় মান, মান মানে হচ্ছে গিয়ে কি থাকবে, মান সম্মান থাকবে, ভালো থাকবে, যে ভালো তারই মান সম্মান থাকে, আর মান সম্মান সবসময় দূরের বস্তু থাকে। অবজ্ঞা করি আমরা কি, মেয় মানে হেয়, হেয় প্রতিপালন করি আমরা কাকে? যে কাছাকাছি থাকে মানে প্রত্যক্ষ বস্তু। এখন কাছে কে, মন কাছে না মাঝি কাছে? মন আমাদের কাছে আছে, মাঝি দূরে। দূরের বস্তুকে আমরা উপমান বলবো, আর কাছের বস্তুকে আমরা কি বলবো, উপমেয় বলবো। এখন এখানে রূপ দেখে বলতে পারবা যে এটা রূপক কর্মধারয় সমাস, কিন্তু মন মাঝি দেখে কি বলতে পারবা যে এটা কি রূপক কর্মধারয় সমাস কিনা? ধরো আমি শুধু দিলাম হচ্ছে গিয়ে মন মাঝি, এখন বললাম এটা কোন সমাস, কিভাবে বলবা এটা যে রূপক কর্মধারয় সমাস? রূপক কর্মধারয় সমাস বুঝার দুইটা ওয়ে আছে। প্রথমত হচ্ছে গিয়ে এর যে পূর্ব পদ থাকবে, এটাকে আমরা পূর্ব পদ বলি না? জি ম্যাম। জি ম্যাম। পূর্ব পদ হচ্ছে গিয়ে তোমার, এটাকে বলা হয় অস্পৃশ্য। অস্পৃশ্য কি বুঝো? বুঝি না ম্যাম। জি ম্যাম। অস্পৃশ্য মানে হচ্ছে গিয়ে যেটাকে যেটা ধরা স্পর্শ ছোঁয়া করা যাবে না। যায় না। পছন্দ করা যায় না, হ্যাঁ। এটাকে বলা হয় এরকম যে মন, মনকে কি ধরতে পারবা? যেহেতু এটার নাম হচ্ছে রূপক কর্মধারয় সমাস, রূপের মতোই এই মনকে ধরা ছোঁয়া যায় না। পূর্বপদ যদি রূপের মতোই তোমার ধরা ছোঁয়া না যায়, তখন সেটাকে আমরা বলবো রূপক কর্মধারয় সমাস। ব্যাস বাক্য থাকলে তো আমরা বুঝতে পারবো রূপ দেখে যেটা রূপক কর্মধারয় সমাস, কারণ রূপক কর্মধারয় সমাসের মধ্যপদ সাধারণত কি হয়, রূপই হয়। এখন যদি ব্যাস বাক্য না দিয়ে মনে করো আমাদেরকে সমস্ত পদটা দিল, তখন আমরা কিভাবে বুঝবো এটাই রূপক কর্মধারয় সমাস? প্রথমত হচ্ছে গিয়ে তোমার রূপক কর্মধারয় সমাসের পূর্বপদ যেটা থাকবে,
এর পূর্বপদটা হচ্ছে রূপের মতো অস্পৃশ্য, মানে ধরা ছোঁয়া যাবে না। মনকে কি ধরতে পারবা? কথা বলো। রূপক কর্মধারয় সমাসের যে পূর্বপদ হবে, এই পূর্বপদ রূপের মতো ধরা ছোঁয়া যাবে না। এটা হচ্ছে কি প্রথম। আর দ্বিতীয়টা হচ্ছে কি তোমার, এই যে বললাম উপমান এবং উপমেয়। উপমান এবং উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হবে। অভেদ মানে কি? মানে ভেদাভেদ নাই, এই মন মাঝি দ্বারা একজনকে বুঝাবে। দেখো মন মাঝি একজন ব্যক্তিকে বুঝাচ্ছে না? জি ম্যাম। যখন জি ম্যাম। উপমেয় এবং উপমান উভয়কে অভেদ কল্পনা করে একজনকে বুঝায়, ওই শব্দ দিয়ে একজনকে বুঝায়, তখন সেটাকে আমরা রূপক কর্মধারয় সমাস বলি। তাহলে রূপক কর্মধারয় সমাস চিহ্নিত করার দুইটা ওয়ে কি কি বলো? উপমেয় উপমান। হ্যাঁ বলো, কে জানি বলতে নিছিলা যে রূপক কর্মধারয় সমাস আমরা কিভাবে বুঝবো। দুইটা ওয়ে আছে, এই দুইটা ওয়ে বলো একজন। ম্যাম প্রথমটা বলি, দ্বিতীয়টা তো ম্যাম বুঝতে পারিনি। প্রথমটা কোনটা বুঝছো সেটা বলো। পূর্বপদ যদি ছোঁয়া না যায়, মানে ধরা ছোঁয়া না যায় আর কি। ম্যাম তো প্রথমটা বলছিলাম যে পূর্বপদ যদি রূপের মতো ধরা ছোঁয়া না যায় তখন সেটা হবে কি রূপক কর্মধারয় সমাস। আর দ্বিতীয়টা বলছি যেই উপমেয় এবং উপমা, মানে উপমেয় কোনটা, প্রত্যক্ষ যেটা কাছাকাছি যেটা আছে, মানে প্রত্যক্ষ বস্তু এবং পরোক্ষ বস্তু দ্বারা দুইটাই অভেদ কল্পনা করা হবে, মানে একজনকে বুঝাবে। অভেদ মানে কি কোনো ভেদাভেদ নাই, অভেদ ভেদাভেদ নাই, মানে একজনকেই বোঝাচ্ছে। এই যে মন মাঝি একজনকেই বোঝাচ্ছে, একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। উপমেয় উপমানের মধ্যে অভেদ কল্পনা করলে সেটাও রূপক কর্মধারয় সমাস। আচ্ছা এবার বলো একদম এই দুইটা ওয়ে রূপক কর্মধারয় সমাস চিহ্নিত করার। কেউ বলতে পারবে না? জি ম্যাম পারবো। বল, বলেন। একজন বলো। বলবো ম্যাম। হ্যাঁ বলো। পূর্বপদ পূর্বপদ যদি ধরা ছোঁয়া না যায় তাহলে হচ্ছে রূপক কর্মধারয় সমাজ। আর যদি উপমান ও উপমেয় যদি অভেদ হয় তাহলে হ্যাঁ অভেদ মানে কি যার মধ্যে ভেদাভেদ নয়, মানে একজনকে বুঝাবে। আর উপমেয় আমরা কাকে উপমেয় বলি? যা কাছে থাকে। কাছের বস্তু মানে প্রত্যক্ষ বস্তু। আর উপমান দূরের বস্তু বা পরোক্ষ বস্তু। আচ্ছা দেখো এখানে এই যে রূপক কর্মধারয় সমাসের কয়েকটা উদাহরণ দিয়ে খাইলাম, যে জীবন প্রদীপ, মন মাঝি, প্রাণ পাখি, ক্রোধানল, বিষাদ সিন্ধু। তো এইখানে তোমাদের এই যে ক্রোধানল, মন মাঝি, ক্রোধানল, তারপরে বিষাদ সিন্ধু কয়েকবার আসছিল তোমাদের পরীক্ষায়। দেখো ক্রোধানল, এই ক্রোধ, ক্রোধ মানে হচ্ছে কি তোমার রাগ, আর অনল মানে তো আগুন। তো দেখো এখানে ক্রোধ যেটা সেটা থেকে তোমরা কি করতে পারবে না, ধরা ছোঁয়া যাবে না। আর অনল মানে তো আগুন। তাহলে দেখো প্রথমটা হচ্ছে রূপের মতো ধরা ছোঁয়া যাচ্ছে না, আর পরেরটা হচ্ছে কি পরপর যেটা। এখন ক্রোধানল কিন্তু একসাথে আমাদের রাগটাকে বোঝায়। যেহেতু উপমান আর উপমেয় একই সাথে তোমার একটাকে বোঝায়, মানে অভেদ কল্পনা করা হচ্ছে, তার মানে এটা রূপক কর্মধারয় সমাস। তাহলে রূপক কর্মধারয় সমাসের দুইটা ওয়ে কি বুঝতে পারছো কিভাবে চিহ্নিত করবা? জি ম্যাম। আচ্ছা এই উদাহরণ চারটা, পাঁচটা উদাহরণ একটু 30 সেকেন্ড দেখো যে এগুলা নির্ণয় করতে পারবা কিনা যে রূপক কর্মধারয় সমাস।
এগুলোকে দেখা হয়েছে তোমাদের? জি ম্যাম। নির্ণয় করতে পারবা এগুলো? রূপক কর্মধারয় সমাসকে এখন তোমরা চিহ্নিত করতে পারবা? তোমরা কি শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ আমাকে? ই- জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, পারবো একটু ইনশাল্লাহ। প্রশ্ন করলে তোমরা উত্তর দিও, নাহলে তো বুঝতে পারবো না আসলে শুনতে পাচ্ছ কিনা বুঝতে পারতেছো কিনা। এবার দেখো, উপমান এবং উপমিত এই দুইটার মধ্যে একটু কনফিউশন ক্রিয়েট হয় তোমার। উপমান, মান মানে যার মান সম্মান থাকে, ওই যে বললাম না, মান সম্মান। এখন উপমান মানে মান সম্মান থাকে, সত্য জিনিসের মান সম্মান থাকে। তার মানে উপমান হচ্ছে সত্য কথা হবে। কেমন সত্য হবে? দেখো একটা উদাহরণ দেখো, তুষার শুভ্র। তুষার, তুষার যে শুভ্র হয়, শুভ্র মানে কি বুঝো? শুভ্র অর্থ কে বলতে পারবো? শুভ্র অর্থ কি? শুভ্র মানে হচ্ছে গিয়ে সাদা। শুভ্র মানে কি? শুভ্র সাদা। মানে সাদা। এখন দেখো যে তুষারগুলো পরে, এই তুষারগুলো তো সাদাই হয়। তাহলে তুষার শুভ্র, এটা সত্য কথা। আর আমি বলছি কি, সত্য কথা মানে হচ্ছে সেটা কি হবে? উপমান কর্মধারয় সমাস। আর উপমিত, উপমিত কর্মধারয় সমাস মানে হচ্ছে কি সেটা মিথ্যা হবে। কেমন মিথ্যা হবে? একটা উদাহরণ হচ্ছে চন্দ্র মুখ। এখন মুখ কি চন্দ্রের ন্যায় হয়? না ম্যাম। বলো, না মুখ কি চন্দ্রের ন্যায় হয়? হয় না। তার মানে এটা হচ্ছে মিথ্যা কথা। তাহলে উপমিত, মিত মানে হচ্ছে কি মিথ্যা। তাহলে এই শুধু এতটুকু যদি মনে রাখতে পারো, তাহলে হচ্ছে কি তোমরা উপমান এবং উপমিত কর্মধারয় সমাস চিহ্নিত করতে পারবা। মান সত্য থাকবে, আর মিত মানে মিথ্যা হবে। একটা উদাহরণ মনে রাখবা, চন্দ্র মুখ। মুখ চন্দ্রের ন্যায় হয় না, যার কারণে এটা হচ্ছে মিথ্যা কথা। আর মিথ্যা হলে কি হবে? উপমিত কর্মধারয় সমাস। তুষার শুভ্র, এখন আগে তো বুঝতে হবে যে এটা সত্য না মিথ্যা। বুঝতে হলে তো তোমার পদের অর্থ জানতে হবে। শুভ্র মানে কি? সাদা। তার মানে এখানে যেহেতু তুষার গুলো সাদাই হয়, এটা সত্য। সত্য হলে কি হবে? উপমান কর্মধারয় সমাস। আর আরেকটা আছে যে সাধারণ গুণ, কিছুক্ষণ আগে পড়াইলাম যে সাধারণ গুণ। উপমান কর্মধারয় সমাসে সাধারণ গুণ থাকবে, আর উপমিত কর্মধারয় সমাসে সাধারণ গুণ থাকবে না। যেমন এখানে দেখো, তুষার শুভ্র, এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে? তুষারের ন্যায় শুভ্র। তাহলে এটা সাধারণ গুণটা হচ্ছে গিয়ে কি? শুভ্র মানে সাদা। শুভ্র সাদা, এটা হচ্ছে গিয়ে তোমার সাধারণ গুণ। যে কিছুক্ষণ আগে লেখাইলাম যে কালো সাদা সবার মধ্যে বিদ্যমান, সেগুলো হচ্ছে গিয়ে সাধারণ গুণ। আর উপমিত দেখো, এখানে চন্দ্রমুখ, চন্দ্রমুখের বেশ বাক্য কি হবে? মুখ চন্দ্রের ন্যায়। আচ্ছা, একজন বলো তো, এখানে ন্যায় শব্দটা মানে তুলনাবাচক শব্দটা আমি মাঝখানে লিখলাম, এখানে তুলনাবাচক শব্দটা কেন শেষে লিখলাম? বলতে পারবা এখানে কেন মাঝখানে লিখছে, এখানে কেন শেষে লিখছে? না ম্যাম। তুলনাবাচক শব্দ কার পরে বসে? কিছুক্ষণ আগে বলছিলাম যে তুলনাবাচক শব্দ কার পরে বসে, কার কাছাকাছি বসে? কারো কি মনে নাই?
ন্যায় এখানে হচ্ছে তুলনাবাচক শব্দ। উপমা বা তুলনাবাচক শব্দগুলো সাধারণত কি হয়, দূরের নাকি কাছের বস্তুর কাছাকাছি বসে? তুলনাবাচক শব্দ কার কাছাকাছি বসে? দূরের বা পরোক্ষ বস্তুর কাছাকাছি বসে। তুলনাবাচক শব্দ কার কাছাকাছি বসে? দূরের বা পরোক্ষ। দূরের বা পরোক্ষ, পরোক্ষ বস্তুর কাছে। এখন দেখো এই যে চন্দ্রের ন্যায়, চন্দ্রটা কি দূরের না? তারপর হচ্ছে তুষারের ন্যায়, তুষারের ন্যায় বরফ, তুষার মানে কি এই যে বরফ খন্ড, এগুলোকে বোঝাচ্ছে এই তুষারের ন্যায়। তাহলে ন্যায় শব্দটা সবসময় মনে রাখবা দূরের বা পরোক্ষ বস্তুর কাছাকাছি বসবে। আর অর্থবোধকও হইতে হবে। দেখো এখানে তুমি লিখতে পারবে না যে চন্দ্রের ন্যায় মুখ, আমরা কি তুলনা করি চন্দ্রের সাথে মুখকে, নাকি মুখকে চন্দ্রের ন্যায় তুলনা করি? মুখকে চন্দ্রের সাথে তুলনা করি। মুখে চন্দ্র। হ্যাঁ, মুখকে চন্দ্রের সাথে তুলনা করে। আচ্ছা, এখানে কয়েকটা উদাহরণ লিখলাম। এখানে দুগ্ধ ধবল, এটা কি হবে, উপমান নাকি উপমিত? উপমান। আচ্ছা, উপমান। বরফ ঠান্ডা? উপমান। উপমান। সিংহ পুরুষ? উপমিত। অরুণ রাঙা? ম্যাম অর্থ জানি না। বুঝছি না কি বলছো। ম্যাম অরুণ রাঙা, অরুণ অরুণ রাঙ্গা। রাঙা কি হবে, উপমান নাকি উপমিত? ম্যাম অরুণ রাঙার অর্থ কি? অরুণ, অরুণ হচ্ছে গিয়ে তোমার ওই যে সকালবেলা আমরা যে লাল আভা দেখি সূর্যের, এটা। উপমান হবে না। এখন বলো অরুণ রাঙা কি উপমান হবে নাকি উপমিত হবে? উপমান হবে। উপমান। ফুলকুমারী? উপমিত। উপমিত। আচ্ছা ঠিক আছে, এটা তাইলে তোমরা এখন বুঝতে পারছো। আচ্ছা দেখো, এখন আমরা দেখবো বহুব্রীহি সমাস। বহুব্রীহি, বহু দ্বারা কি বোঝাচ্ছে বলো? অনেক। 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 আচ্ছা, বহুব্রীহি সমাস হচ্ছে গিয়ে যে সমাসের পূর্বপদ এবং পরপদ কোনো পদেরই অর্থের প্রাধান্য পাবে না, নতুন একটা শব্দ গঠিত হবে, সম্পূর্ণ নতুন। সেটাকে আমরা কি বলবো, বহুব্রীহি সমাস। কিছুক্ষণ আগে তোমাদের দেখাইলাম চৌরাস্তা এবং চৌচালা, চৌচালা এবং চৌরাস্তা। মনে আছে কোনটা কোন সমাস? জি ম্যাম, চৌচালা হচ্ছে বহুব্রীহি সমাস আর চৌরাস্তা হচ্ছে। চৌচালা এটা হচ্ছে বহুব্রীহি সমাস, আর এটা হচ্ছে দ্বিগু সমাস। দ্বিগু সমাসে বলছে কি, যেখানে সমাহার থাকবে, সংখ্যাবাচক শব্দ পূর্বপদ সংখ্যাবাচক হবে এবং সমাহার শব্দটা থাকবে। আর বহুব্রীহি সমাস হচ্ছে যে সমাসের পূর্বপদ পরপদ কোনো পদের অর্থ প্রাধান্য না পেয়ে সম্পূর্ণরূপে নতুন একটা শব্দকে বোঝাবে। এই বহুব্রীহি সমাসের কতগুলো প্রকারভেদ আছে। বহুব্রীহি সমাস 8 প্রকার।
সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এখন বহুব্রীহি তো বলতে বুঝছি আমরা কি, যেখানে পূর্বপদ পরপদ কোনো পদের অর্থে প্রাধান্য পাবে না। সমানাধিকরণ বহুব্রীহি সমাস কখন হবে? যখন প্রথম পদটা হবে তোমার বিশেষণ। কোন পদটা বিশেষণ হবে? প্রথম পদ। প্রথম পদটা। মনে করো নীলকণ্ঠ, এখানে প্রথম পদটা কি? নীল। নীল কি বিশেষণ নাকি বিশেষ্য? বিশেষণ। এখন নীলকণ্ঠ দ্বারা তোমরা কি কাকে বুঝো? এখানে কি পূর্বপদ পরপদ কোনো পদের অর্থ প্রাধান্য পাবে? না ম্যাম। নীলকণ্ঠ দ্বারা কাকে বোঝায়? আমরা তো জানি যে বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ কোনো পদের অর্থে প্রাধান্য পাবে না, সম্পূর্ণরূপে একটা নতুন শব্দের হবে। এখন এই নীলকণ্ঠ দ্বারা আমরা নীলকেও বুঝাবো না, কণ্ঠকেও বুঝাবো না, একটা নতুন শব্দ নতুন করে অন্য একজনকে বুঝাবো। কাকে বুঝাবো? এই নীলকণ্ঠ দ্বারা আমরা কাকে বুঝি? কি লিখছি এখানে? শিব। দেখো এখানে আমরা নীলকেও বুঝাই নাই, কণ্ঠকেও বুঝাই নাই, কোনো পদের অর্থে প্রাধান্য না পায় সম্পূর্ণরূপে একটা নতুন শব্দ গঠিত হয়েছে না? জি ম্যাম। আবার পীতাম্বর, দেখো এখানে পিতকেও বুঝায় নাই, অম্বরকেও বুঝায় নাই, সম্পূর্ণরূপে একজন নতুন ব্যক্তি। শিব একজন ব্যক্তি, কৃষ্ণ একজন ব্যক্তি, সম্পূর্ণরূপে একটা নতুন অর্থ বোঝাচ্ছে না কেন নতুন শব্দ? জি ম্যাম। আচ্ছা, এখানে তিনটা উদাহরণ দেখালাম, তিনটা উদাহরণে হচ্ছে গিয়ে কি প্রথম পূর্বপদ বা পরপদ কোনোটাকে অর্থ বুঝাবে না, কেন কোনো অর্থে প্রাধান্য পাবে না। যেহেতু কোনো অর্থে প্রাধান্য পাচ্ছে না, তার মানে এটা বহুব্রীহি সমাস। আর এখানে বহুব্রীহি সমাসের কোন প্রকারভেদ? সমানাধিকরণ। সমানাধিকরণে কি বলছি, যে প্রথম পূর্বপদ, যেটা প্রথম শব্দ বা পূর্বপদটা যদি বিশেষণ হয়, তাহলে সেটাকে আমরা কি সমাস বলবো? সমানাধিকরণ। সমানাধিকরণ বহুব্রীহি সমাস। এখন কি সমানাধিকরণ বহুব্রীহি সমাসটা বুঝতে পারছো তোমরা? জি ম্যাম। এবার দেখো ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের পূর্বপদটা হবে তোমার বিশেষ্য। ওইখানে বলছিলাম পূর্বপদটা বিশেষণ হবে কার ক্ষেত্রে? সমানাধিকরণ। ব্যাধিকরণে বলছি পূর্বপদ হবে বিশেষ্য। দেখো এখানে 80 20, 80টা কি একটা সংখ্যা না? সংখ্যা কি হবে? বিশেষ্য। এখানে নাম বোঝাচ্ছে, তার মানে এটা বিশেষ্য। তার মানে যে সমাসের হচ্ছে গিয়ে তোমার কি পূর্বপদ বিশেষ্য হবে, সেটা হবে ব্যাধিকরণ। যদি পূর্বপদ বিশেষণ হয় তাহলে সেটা হবে সমানাধিকরণ। এটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের? জি ম্যাম। এখন বলো, এখানে 80 20 দ্বারা তোমরা কি 80-কে বোঝাচ্ছ, না 20-কে বোঝাচ্ছ, নাকি নতুন করে কোনো শব্দকে বোঝাচ্ছে? নতুন শব্দ। নতুন কোন শব্দকে বোঝাচ্ছে সেটা কি জানো? 8020। 80 20, 80 20 দ্বারা বোঝাচ্ছে 7-কে। যেহেতু পূর্বপদ পরপদের কোনো অর্থে প্রাধান্য পায় না, সম্পূর্ণ নতুন একটা পদের অর্থ প্রাধান্য পাইছে, তার মানে এটা বহুব্রীহি সমাস। প্রথম পদ যেহেতু বিশেষ্য, তার মানে এটা হচ্ছে ব্যাধিকরণ সমাস। এরকম আরো কয়েকটা উদাহরণ হচ্ছে 80 20, বিনা পানি, বিষকণ্ঠ,
গজানন, যেখানে প্রথম পদটা হচ্ছে গিয়ে তোমার বিশেষ্য। বিনা মানে তো বুঝো, বাসি আর কি। তাহলে ব্যাধিকরণ এবং সমানাধিকরণ এই দুইটা বহুব্রীহি সমাস কি বুঝতে পারছো তোমরা? একজন বলো। জি। আচ্ছা দেখো এখন ব্যতিহার বহুব্রীহি সমাস, ব্যতিহার বহুব্রীহি সমাস মানে হচ্ছে যে সমাসে ক্রিয়ার পারস্পরিকতা বোঝাবে। দেখো কানাকানি, কানাকানি যে কথা সেটাই তো কানাকানি। কানাকেও বুঝাচ্ছে না, কানিকেও বুঝাচ্ছে না। হাতা, হাতি, এখানে হাতাকেও বুঝাচ্ছে না, হাতিকেও বুঝাচ্ছে না, মারামারি বুঝাচ্ছে। তাহলে কানাকানি হাতাহাতি, এখানে পূর্বপদ পরপদের কোনো অর্থে প্রাধান্য পাচ্ছে না। হাতাহাতিতে পূর্বপদ পরপদ কোনো অর্থের প্রাধান্য পাচ্ছে না, সম্পূর্ণ নতুন একটা শব্দ গঠিত হচ্ছে, সম্পূর্ণ নতুন ভাবে অন্য কিছুকে বোঝাচ্ছে। যেহেতু পূর্বপদ পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে না, তার মানে এটা হচ্ছে বহুব্রীহি সমাস। এখন বহুব্রীহি সমাসের কোন প্রকারভেদ? ব্যতিহার। ব্যতিহার বহুব্রীহি সমাস কাকে বলে? ক্রিয়া, ক্রিয়া মানে কি? কাজ। তার মানে ক্রিয়ার পারস্পরিকতা বোঝালে তোমার সেখানে কি হবে? ব্যতিহার বহুব্রীহি সমাস হবে। আর এই কানাকানি এবং হাতাহাতিটা অনেকবার তোমাদের পরীক্ষায় আসছে। আচ্ছা এটা কি বুঝতে পারছো তোমরা ব্যতিহার বহুব্রীহি সমাস? জি ম্যাম। মধ্যপদ লুপি, কিছুক্ষণ আগে বলছিলাম মধ্য মানে মাঝে যেখানে থাকবে, মাঝে যে পদ থাকবে সেটা হচ্ছে মধ্যপদ। আর লুপি মানে লোপ পাবে। তাহলে মধ্যপদ লুপি বহুব্রীহি সমাস হচ্ছে গিয়ে সাধারণত মধ্যপদ লুপি বহুব্রীহি সমাসগুলো হয়ে থাকে তোমাদের অনুষ্ঠান বিষয়ক। মধ্যপদলুপী কর্মধারয় সমাস তোমাদেরকে দেখাইছিলাম, যেখানে কর্মধারয় সমাস হচ্ছে গিয়ে কি পরপদের অর্থ প্রাধান্য পাবে। আমরা তো জানি বহুব্রীহি সমাসে যেখানে পূর্বপদ পরপদ কোনো অর্থই প্রাধান্য পাবে না। মধ্যপদলুপী বহুব্রীহি সমাসগুলো সাধারণত অনুষ্ঠান বিষয়ক হয়, যেমন হচ্ছে গিয়ে বউ ভাত, গায়ে হলুদ। তাহলে এখানে তোমরা দেখো বউ ভাত, পূর্বপদ হচ্ছে বউ, পরপদ হচ্ছে ভাত। এখানে পূর্বপদ হচ্ছে গায়ে, পরপদ হচ্ছে হলুদ। এখন তোমরা বলো পূর্বপদ পরপদ কোন অর্থের প্রাধান্য পাচ্ছে? তোমরা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা বলো এখানে এই যে মধ্যপদলুপী বহুব্রীহি সমাসের বউ ভাত, গায়ে হলুদ, তারপরে বিড়াল চোখে, মেঘনা, এখানে তোমরা কি বলতে পারো যে এখানে পূর্বপদ পরপদ কোন অর্থতে প্রাধান্য পাবে না? এখানে অর্থ প্রাধান্য পাচ্ছে গিয়ে কি নতুন একটা শব্দ। আর মধ্যপদলুপী বহুব্রীহি সমাসগুলো এভাবে মনে রাখবা যে এগুলো সাধারণত অনুষ্ঠান বিষয়ক হয়। মধ্যপদলুপী বহুব্রীহি সমাসগুলো কোন বিষয়ক হয়? অনুষ্ঠান বিষয়। অনুষ্ঠান বিষয়ক হয়, যেমন হচ্ছে কি বউ ভাত, গায়ে হলুদ, তারপরে এখানে দুটো হচ্ছে অনুষ্ঠান বিষয়ক, আর হচ্ছে কি বিড়াল চোখে, মেঘনা। এখন বিড়াল চোখে মানে কি? বিড়ালের ন্যায় চোখ যার। এখন এখানে বিড়ালকেও বোঝাচ্ছে না, চোখকেও বোঝাচ্ছে না, একটা গঠনকে বোঝাচ্ছে, যে গঠনটা হচ্ছে বিড়াল চোখে, বিড়ালের চোখের ন্যায়। তার মানে এখানে হচ্ছে গিয়ে মধ্যপদটা হচ্ছে লোপ পাবে, একই সাথে হচ্ছে গিয়ে পূর্বপদ পরপদ কোনো অর্থে প্রাধান্য পাবে না। মধ্যপদ লোপ পাওয়ার কারণে আমরা এটাকে বলবো মধ্যপদ লোপী। পূর্বপদ পরপদের অর্থ প্রাধান্য না পাওয়া এটাকে বলবো বহুব্রীহি। এখন এই চারটা বহুব্রীহি সমাসের প্রকারভেদ কি বুঝতে পারছো তোমরা?
ম্যাম ব্যতিহারটা একটু বোঝালে ভালো হয়। বুঝি নাই তোমার কথা। ব্যতিহার ব্যতিহার। আর একটু স্পষ্ট করে বলো, কথা শুনতেছি না। ম্যাম ব্যতিহার বিষয়ে কিছু বললে ভালো হয়। এই আমি সাউন্ড কি কম বোঝা যাচ্ছে না, দেখি স্টুডেন্ট কি বলতেছে। আচ্ছা, আরেকবার ম্যাম বলো। কে ব্যতিহার, বলছে? ব্যতিহার। ব্যতিহার বহুব্রীহি ব্যতিহার বললাম জি ক্রিয়ার পারস্পরিকতা, এই যে কানাকানি হাতাহাতি। হাতে হাতে যে লড়াই সেটাকে আমরা বলতেছি কি হাতাহাতি। এখন বহুব্রীহি যেহেতু পূর্বপদ পরপদ কোন অর্থে প্রাধান্য পাবে। হাতাহাতি একটা মারামারিকে বোঝাচ্ছে। এখন ক্রিয়া, মারামারি কি এখানে ক্রিয়াকে বোঝাচ্ছে, কাজকে বোঝাচ্ছে। এই ক্রিয়ার পারস্পরিকতা হইলে সেটাকে আমরা বলি কি ব্যতিহার। এবার কি বুঝতে পারছো ব্যতিহার বহুব্রীহি? জি ম্যাম। আর এটা কিন্তু অনেকবার আসছে পরীক্ষা তোমাদের, এই শুধু এই দুইটা উদাহরণে মনে হয় 3 বার বা 4 বার আসছে। আচ্ছা দেখো, এবার সংখ্যাবাচক বহুব্রীহি। এটা অনেকবার তোমাদেরকে দেখাইছি যে চৌচালা, যেখানে আমরা চালকে বুঝি না, চারকেও বুঝি না, চৌচালা একটা ঘরকে বুঝি, এই জন্য এটা বহুব্রীহি। আর যেহেতু প্রথমটা সংখ্যা আছে, এই জন্য এটার নাম হবে সংখ্যাবাচক বহুব্রীহি। আর যদি এখানে তোমার পরের পরপদের অর্থ প্রাধান্য পাইতো, তখন সেটাকে আমরা বলতাম দ্বিগু সমাস। সংখ্যাবাচক বহুব্রীহি কি বুঝতে পারছো? জি ম্যাম। এবার দেখো, আমরা আগে বলছিলাম অলুক মানে কি। বলো, কেউ একজন বলো যে অলুক মানে কি। সমস্ত পদে যদি বিভক্তি লোপ না পায়, তখন সেটাকে আমরা কি বলি অলুক। এখন অলুক বহুব্রীহি মানে কি? বহুব্রীহি তো, বহুব্রীহির প্রধান শর্ত কি পূর্বপদ পরপদ কোনো অর্থের প্রাধান্য পাবে না। অলুক দেখো কানে পেন্সিল বা কানে কলম যেটাই বলো। এখন কানে পেন্সিল সাধারণত আমরা ওই যে রাজমিস্ত্রিরা যখন কাজ করে তখন তারা কানের মধ্যে কি করে পেন্সিল গুঁজে দেয় বা কলম গুঁজে দেয়। এই কানে পেন্সিল বলতে আমরা তাদেরকে বোঝাচ্ছি আর কি, এটা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। তার মানে এখানে কানে পেন্সিল পূর্বপদ পরপদ কোনো পদেরই অর্থ প্রাধান্য পাচ্ছে না বা কোনো পদকে বোঝাচ্ছে না, সম্পূর্ণ নতুন একজন ব্যক্তিকে বা বস্তুকে বুঝাবে। তাহলে সেটা হচ্ছে বহুব্রীহি। এখন অলুক কেন? দেখো এখানে হচ্ছে গিয়ে সমস্ত পদে বিভক্তি লোপ পায় নাই, কানে সমস্ত পদে কি বিভক্তি লোপ পাইছে? কানে পেন্সিল, হাতে বেরি বা হাতে খড়ি যেটাই বলো, হাতে খড়ি। প্রথম লেখা যখন আমরা শিখি তখন সেটাকে বলা হয় কি হাতে খড়ি। দেখো এখানে কোথাও বিভক্তি লোপ পাচ্ছে না। বিভক্তি লোপ না পেলে সেটাকে আমরা কি বলি? অলুক। অলুপ বলি। এবার আসো নয়। নয় বহুব্রীহি। নয় মানে কি? নয়, নয় মানে হচ্ছে গিয়ে নেই আর কি, এরকম বোঝায়। নেই বা নাই বা নয় এই টাইপের অর্থ বোঝায়। তাহলে নয় বহুব্রীহি মানে কি? যে সমস্ত পদ দ্বারা তোমরা হচ্ছে গিয়ে নেই এরকম বুঝাবা। যেমন হচ্ছে গিয়ে মনে করো অবিশ্বাসী, এই অ দ্বারা বোঝাচ্ছে মানে বিশ্বাস নেই যারা। অবিশ্বাসী আমরা কাকে বলি? যার বিশ্বাস না তাকেই তো বলি বিশ্বাস নেই যার। তাহলে অ দ্বারা কি কাকে বোঝাচ্ছে? যে নেই না, না কে বোঝাচ্ছে। যেহেতু এটা নেই না বোঝাচ্ছে, তার মানে এটা হচ্ছে গিয়ে নয়। এখন বহুব্রীহি কেন? অবিশ্বাসী বলতে দেখো আমরা বিশ্বাসকেও বোঝাচ্ছি না, না কেও বোঝাচ্ছি না, সম্পূর্ণরূপে অবিশ্বাসী বলতে একজন ব্যক্তিকে বোঝাচ্ছি।
তোমরা বহুব্রীহি সমাসের ক্ষেত্রে বেশিরভাগই দেখবা হয় আমরা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছি না কোনো বস্তুকে বোঝাচ্ছি, মানে যে শব্দটা লিখি পূর্বপদ পরপদ যে সমস্ত পদ পাই সেটা দিয়ে আমরা হয় ব্যক্তি বা বস্তুকে, বেশিরভাগই ব্যক্তিকে বোঝায়। তাহলে নয় ও বহুব্রীহি সমাস কখন বলবো আমরা? যে বহুব্রীহি সমাসে হচ্ছে গিয়ে তোমার না বোধক থাকবে, নেই নাই নয় এরকম শব্দ থাকবে, সেটাকে আমরা নয় ও বহুব্রীহি বলবো। অবিশ্বাসী এটাকে আমরা ব্যাস বাক্য করলে কি পাবো? বিশ্বাস নেই যার, এই নেই পদ থাকার কারণে এটাকে আমরা বলবো নয়। আর বহুব্রীহি কেন বলবো? অবিশ্বাসী দ্বারা পূর্বপদ পরপদ কোনোটার অর্থ প্রাধান্য না পেয়ে অবিশ্বাসী দ্বারা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে। নয় ও বহুব্রীহি সমাসটাকে বুঝতে পারছো তোমরা? জি ম্যাম। আচ্ছা, বহুব্রীহি সমাসের আমাদের আর একটা প্রকারভেদ আছে, এটা হচ্ছে গিয়ে প্রত্যয়ান্ত। প্রত্যয়ান্ত সমাস হচ্ছে গিয়ে এখানে সমস্ত পদ, যে সমস্ত পদটা তোমরা পাবা এই সমস্ত পদের শেষে আ ধ্বনি থাকবে, ও ধ্বনি থাকবে, এ ধ্বনি থাকবে। মনে করো একরোখা। একরোখা কোন ব্যক্তিগুলাকে বলি? দেখো একরোখা দ্বারা কিন্তু একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, এককেও বোঝাচ্ছে না রোখাকেও বোঝাচ্ছে না, এটা দ্বারা একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। একরোখা ব্যক্তি কাদেরকে বলে? কে কি বলতে পারবা যে একরোখা দ্বারা আমরা কাদেরকে বুঝি বা কি বুঝি? যারা কারো কথা শুনে না ওদেরকে। হ্যাঁ, এরকম ব্যক্তিদেরকে আমরা একরোখা বলি। তাহলে দেখো এখানে পূর্বপদ পরপদ কোনো অর্থ, কোনো পদের কি অর্থ প্রাধান্য পাইছে সমস্ত পদে? না ম্যাম, না পাইনি। আচ্ছা, যেহেতু কোনো পদেরই অর্থের প্রাধান্য পায় নাই সমস্ত পদে, এজন্য এটা হচ্ছে বহুব্রীহি। এখন বহুব্রীহির মধ্যে প্রত্যয়ান্ত কেন? প্রত্যয়ান্তর ক্ষেত্রে আমরা বলছি যে সমস্ত পদের শেষে আ, ও, এ এই তিনটা ধ্বনি যে কোনো একটা থাকবে। দেখো এখানে এক প্রকার মধ্যে কি আছে, কোন ধ্বনিটা আছে? গড়মুখ, মি খরচে। ঘরমুখ একজন ব্যক্তিকে বোঝাচ্ছি যে হচ্ছে গিয়ে মনে করো ঘরের বাইরে যাইতে চায় না, যাইলেও ঘরে চলে আসতে চায়, এরকম ব্যক্তিকে বোঝাচ্ছি। তাহলে এটা ব্যক্তিকে বোঝাচ্ছে, কোনো পূর্বপদ পরপদ কোনোটাই বোঝাচ্ছে না। নিখরচে মানে যে মানুষগুলা খরচ করতে চায় না। দেখো সবগুলো দ্বারা ব্যক্তিকেই বেশি বোঝায়, বস্তু কম। আর শেষে দেখো সমস্ত পদের শেষে এখানে ও ধ্বনি আছে, এখানে এ ধ্বনি আছে, আর এখানে তো দেখাইলাম আ ধ্বনি আছে। তাহলে প্রত্যয়ান্ত বহুব্রীহিটা কি বুঝতে পারছো তোমরা? জি ম্যাম। আচ্ছা, আমাদের আজকের ক্লাস এখানে শেষ করব আমরা। আর হচ্ছে গিয়ে বাকিটা আমাদের সমাস 2 এর মধ্যে আমরা পড়বো। এখন এই জি পর্যন্ত ম্যাম। তোমাদের কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা একটু জানাও। ম্যাম আমাকে ওই যে অপ্রধান সমাসগুলো একটু বলে দিলে ভালো হয়। অপ্রধান সমাস? আচ্ছা, অপ্রধান মানে আমরা প্রধানত সমাস বলি যে 6 প্রকার। আর অপ্রধান মানে এর বাইরে কিছু সমাস আছে যেগুলোকে আমরা প্রধানতর মধ্যে রাখি না, তবে সমাস সেগুলোও সমাস। যেমন হচ্ছে গিয়ে মনে করো নিত্য সমাস, তারপরে হচ্ছে গিয়ে প্রাধি সমাস, অলুক সমাস। এই সমাসগুলোকে মনে করো আমরা প্রধানত যে প্রকারভেদের মধ্যে রাখি না, তবে এগুলোও সমাস, এজন্য এটাকে বলা হয়েছে অপ্রধান। অমানিত নাই, অপ্রধান সমাস। এবার কি বুঝতে পারছো অপ্রধান সমাসটা? জি ম্যাম। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, যতটুক পড়ানো হয়েছে তোমরা হচ্ছে গিয়ে এটা লেকচারটা দেখবা, মেইন বইটা পড়বা। আর হচ্ছে গিয়ে এগুলার মধ্যে তোমরা বিগত প্রশ্নগুলো পাবা, তবে একবার পড়বা। 10 মিনিট সময় হলে এখন তোমরা আবার দিবা। নেক্সট ক্লাসে হচ্ছে যদি এর মধ্যে কোনো সমস্যা থাকে তোমরা নেক্সট নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর ম্যাম ক্লাস আজকে যদি কে কি কিছু বলতেছো? ক্লাস কি শেষ? হ্যাঁ, আজকে শেষ এখানে। যদি তোমাদের আর কোনো সমস্যা না থাকে তাহলে আমরা এখানে শেষ করবো আর কি। ম্যাম এই যে ক্লাসের কি এই যে সবগুলো কি রেকর্ড পাওয়া যাবে? ক্লাসগুলো কি রেকর্ড পাওয়া যাবে? ক্লাসগুলো কি রেকর্ড পাওয়া যাবে? রেকর্ড পাওয়া যাবে। যে লিঙ্কটা দিছে ওই লিঙ্কে আগের আচ্ছা, ক্লাসের ব্যাপারে কোনো কিছু জানার থাকলে ওটা তোমরা অফিসে কথা বলবে।
রেকর্ড থাকবে বা কি থাকবে সেটা তো আমি আসলে জানি না, তোমরা অফিসে কথা বলবে। আর লেকচারে কোনো সমস্যা থাকলে সেটা আমাকে জিজ্ঞেস করবে। জি ঠিক আছে ম্যাম। আচ্ছা, লেকচারগত কোনো সমস্যা না থাকলে আজকে এখানে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ম্যাম।